কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছি, ভালো আছে। অনেক ভালো আছি। আপনার কি অবস্থা? কেমন জি। আছেন আপনি? চট্টগ্রামের লোক মনে হয় বেশি। কেন কিভাবে বুঝলেন? শব্দ টান আছে না, যার যার আঞ্চলিক। তা তো থাকবেই। হ্যাঁ, যে তিনজন বলছে তিনজনই মানে চট্টগ্রামের আমার কাছে মনে হইলো আর কি টোনে। দাদা আমার মনে হয় সাতক্ষীরা জেলা থেকে আমি সম্ভবত একজনে সম্ভবত মনে হচ্ছে আমার। আচ্ছা। ভালো আছেন দাদা? জি, সৃষ্টিকর্তা ভালো রাখছেন। এখন তো একটু রাশ টাইম যাচ্ছে, সিজন চলতেছে তো ট্যাক্সের, এই জন্য। ঠিক ঠিক ঠিক। উম, মানে সব ওই যে কোম্পানি ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স দুইটাই তো কাছাকাছি সময়, তো এই জন্য আর কি বেশি এই যাচ্ছে, চাপ যাচ্ছে। স্যার কি চট্টগ্রামে ছিলেন নাকি কোনো সময়? হ্যাঁ চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম কাস্টমসে গেছি, এমনি ঘুরতে না, যাওয়া। আমাদের টোন যে চট্টগ্রামের আপনি বুঝলেন কিভাবে? আরে বুঝবো না কেন, এটা না বুঝার কিছু আছে? বয়স তো কম হয় না, বয়স 40 পার হয়েছে। আচ্ছা। আচ্ছা, আমাকে তো চিনেন অনেকেই, এই ফেসবুকের থ্রু, সবাই এখানে যারা আছেন সবাই ফেসবুকের থ্রু। তো নিজের একটু ছোট্ট করে পরিচয় দিই। আমি সমীর চন্দ্র সূত্রধর। আমার পড়াশোনা ঢাকাতেই কবি নজরুল সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং মাস্টার্স কমপ্লিট করেছি। তারপরে আমাদের প্রফেশনাল দুইটা বডি আছে, সিএমএ এবং সিএ, দুইটার সাথে কানেক্ট, মানে কোনোটাই পাস করতে পারিনি এখনো। প্রসেস, কারণ ওগুলা একটু সময় সাপেক্ষ লাগে, তো আমরা যারা চাকরি করে পাশাপাশি পড়াশোনা করি লং টাইম সময় লাগে। তো এবার ইচ্ছা আছে, আর হার্ড এন্ড সোল চাকরি ছেড়ে দিছি, হার্ড এন্ড সোল ট্রাই করে মেম্বার হওয়ার ইচ্ছা আছে, যে যদি সৃষ্টিকর্তা চায় আর কি মেম্বার হতে পারি, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা হওয়া। তো এটাই কি লক্ষ্য। আর পাশাপাশি হলো আমি এই যে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি, তারপর এই কনসালটেন্সি করতেছি, কনসালটেন্সি বলতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি। আর আমার এই প্রফেশনে, এই ক্যারিয়ারে 17 বছর কাজ করছি, প্র্যাকটিক্যালি 17 বছর কাজ শেষ করে এখন এগুলো নিয়ে আছে আর কি। গত মাসে আমার 3 তারিখ লাস্ট ওয়ার্কিং ডে গেছে চাকরি জীবনের, কর্মজীবনের 17 বছর সমাপ্তি করে এখন এই ফিল্ডে কাজ করার ইচ্ছা। ফিল্ড বলতে মানে চাকরি করার আর ইচ্ছা নেই। এই হলো আমার ছোট পরিচয়। আর আজকে আমাদের মূল এজেন্ডাই হলো যে বিভিন্ন সময় ট্যাক্স পেয়াররা এই রিটার্ন সাবমিট করতে গিয়ে অনেক সমস্যা পড়ে। ছোট্ট একটা ইস্যু, এই ইস্যুটার জন্য তার রিটার্নটা সাবমিট করতে পারতেছে না। আর এই ছোট্ট একটা ইস্যু অনেক সময় যে ফোড়া যেমন অনেক বড় আকার ধারণ করে, এই এই ট্যাক্সেরও একটা ছোট্ট বিষয় অনেক বড় আকার ধারণ করে, কিন্তু ছোটভাবে দেখার কোনো কারণ নাই। কারণ এখন আমরা যেটা ছোটভাবে দেখবো, একটা সময় এসে এটা এমন আকার ধারণ করবে যেটা আসলে অপারেশন ছাড়া কোনো গতি থাকে না। তো সেই জন্য এই ইনকাম ট্যাক্স একটা আইন, এই আইনটা বেসিক্যালি সরকারের রেভিনিউ জেনারেট করে দেশ চলাচলের জন্য, মানে দেশের সার্বিক অবস্থা উন্নতির জন্য, দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য গভর্নমেন্টের যা খরচ হয় এর মধ্যে এটা একটা খাত। তা আমরা জানি এনবিআর এর যে খাতগুলো আছে, একটা কাস্টমস, একটা ভ্যাট, একটা ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের উপর বেশি জোর দিচ্ছে, কারণ হলো এটা একটা ডিরেক্ট ট্যাক্স, এটা যা পায় সরকার তাই হয়ে যায়। কিন্তু আমি কাস্টমস এর ক্ষেত্রেও কিছু এদিক সেদিক আছে, তারপরে ভ্যাটও আছে, কারণ ভ্যাট হলো ইনডিরেক্ট ট্যাক্স, একবার দিলে আবার এটা অ্যাডজাস্টমেন্ট হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে রেয়াত নেয়, যার জন্য ওটার মধ্যে একটু মেকানিজম আছে। কাস্টমস এর ক্ষেত্রেও কিছু মেকানিজম আছে, কিন্তু ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রে নাই, যার জন্য গভর্নমেন্ট যতই দিন যাচ্ছে ইনকাম ট্যাক্স এর উপর বেশি জোর দিচ্ছে, কারণ পৃথিবীর যত উন্নত দেশগুলো আছে সবই ইনকাম ট্যাক্স এর উপর জোর দিচ্ছে। কারণ এখানে কোনো অ্যাডজাস্টমেন্টের সুযোগ নাই, যা পায় সেটাই গভর্নমেন্টের পকেটে যায়, গভর্নমেন্টের রেভিনিউতে অনেক বেশি অবদান রাখতে পারে। তো আমাদেরও দিন দিন আসলে ওইদিকেই যাচ্ছে, একসময় অনেক কম ছিল, আস্তে আস্তে এখন প্রায় 30% ক্রস করছে 100% এর মধ্যে এই ডিরেক্ট ট্যাক্স। তো এটা হয়তো 50% ক্রস করবে, এটাই গভর্নমেন্টের টার্গেট, যে সরকারি ক্ষমতা থাকুক, কারণ সরকার টিকবে কি এই রেভিনিউ দিয়েই। তো এটা আলটিমেট যাবে, তো এখানে আসলে ছোটভাবে দেখার আমাদের কোনো কারণ নাই, আমাদেরকে আসলে একটু বড়ভাবে দেখতে হবে। আর দিন শেষে কি, আমি যদি কিছু ভুল করি এর দায়ভার কিন্তু আমার উপর এসে পড়বে, এটা কিন্তু আরেকজন নেবে না, কোনো ট্যাক্স লয়ারও নিবে না, নিবে ট্যাক্স পেয়ারই। তো সেই জন্য হলো আমরা যারা যে ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক কোনোটাকেই ছোট করে দেখবো না, সবগুলো খুব মানে আইনে যা যা আছে আইনের মধ্যে থেকেই আমরা কাজগুলা করবো, যাতে আইনে ব্যত্যয় না হয়, আমি শুধু শুধু হয়রানির শিকার না হই। তো এই
ট্যাক্স পেয়ারদের মধ্যে অনেক মানে হয়রানিমূলক আছে মানে আমার অভিজ্ঞতায়। ওই যার জন্য গত বছর থেকে আমি ট্যাক্স পেয়ারদের সচেতন করার জন্য, তাদের জানার জন্য, শিখার জন্য আমি লেখালেখি শুরু করি। তো এর মধ্যে ব্যাপক রেসপন্স পাই আস্তে, আস্তে আসলে একটু বড় আকারে শুরু করছি। এইটাই এই প্রফেশনে আসছি। যাতে সবার হেল্প হয়। নিজের হেল্প হবে এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষ দিলে তার কিন্তু জ্ঞান অর্জন বেশি হয়। আমাদের টিচাররা দেখছি যত পড়াইছে তাদের ততই অর্জন হইছে। তো আমিও আসলে যতই দিচ্ছি মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করতেছে। আমি যেটা না জানি সেটা স্টাডি করে একবারে ল থেকে বের করে এনে তাদেরকে দিচ্ছি। তো এটা থেকে গত ২ বছর যাবতই বলতে পারেন আমি কম করে হইলেও যে ১০,০০০ লোককে আমি রিচ করতে পারছি শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিয়ে। কম করে হইলো। এখনো সিজনে দৈনিক ২০টা ৫০টা লোককে আমি সার্ভাইভ করি শুধুমাত্র প্রশ্নের উত্তর দিয়ে। ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করতে পারি। একজন, একজন করে হাত তুলবেন, একজন, একজন করে বলবেন। আর দেখা যায় যে এমন হইতে পারে যে একটা প্রশ্ন একবার হয়ে গেছে, একবার হইলেও সেটা যদি আপনি নিতে পারেন যে বুঝতে পারেন আর রিপিট করার দরকার নাই। আর বুঝতে না পারলে অবশ্যই রিপিট করতে পারেন। একজনে ২ টা করে প্রশ্ন করেন। এরপরে যদি সময় থাকে আমি এক্সট্রা আরো কিছু আপনাদেরকে দেখাবো যেটা হয়তো আপনার পার্সোনাল ট্যাক্স এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। প্রথমে কাজী মোজাম্মেল হক ভাই, ব্র্যাকেটে ডিএন লিখা। জি ধন্যবাদ দাদা, এবং আপনার ভূমিকাটা ভালো লাগছে। এর আগে তো আমরা ফেসবুকে ছিলাম, একটু বলতেও হয় যদি লম্বা হয়ে যায়, মানে আসলে অবভিয়াসলি আপনাকে থ্যাঙ্কস। এবং আপনার একটা কথা খুব সুন্দর, যত দিবেন অত শিখবেন। আমার কোশ্চেনটা হলো, জমি সেলের ক্ষেত্রে যে রিয়েলাইজ ক্যাপিটাল গেইন, জি এটার দলিল মূল্যের তুলনায় যদি আমি টাকা বেশি পেয়ে থাকি, এখন এটা আমি কিভাবে দেখাবো? আমি যদি একটু উদাহরণ দিই, 10 লাখ টাকার দলিল মূল্য, কিন্তু টাকা পাইছি 15 লাখ। 10 লাখের উপরে তো 3% সোর্স ট্যাক্স কাটা হয়েছে, যেটা ফাইনাল ট্যাক্স। এখন আমি যে 5 লাখ বেশি পাইলাম, এটা কি আমার ইনকাম এনে আবার এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, না কোনটা দেখানো ঠিক হবে, না 10 লাখে দেখাবো? না, এক্ষেত্রে আপনি যেটা পান সেটাই দেখাবেন। মানে আইনটা যখন ২০২৩ সালে প্রথম হয় তখন একটা বাধ্যবাধকতার ইস্যু ছিল যে আপনি ওইখানে যেটুকু ট্যাক্স দিয়ে আসবেন ওইটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে ট্রিট হবে। বাকি আপনার ক্যাপিটাল গেইন যেটুকু হবে ওইটুকুর হিসাব করে ট্যাক্স দিতে হবে আপনার যেই স্ল্যাবে পড়বে। তো পরবর্তীতে এটা পরিবর্তন করছে। পরিবর্তন করে আপনি যেইটুকু ট্যাক্স দিয়ে আসবেন ওইটাই আপনার ফাইনাল ট্যাক্স। আপনার এখন মানে যতই বেশি হোক ওইটার উপর নতুন করে আর ট্যাক্স ক্যালকুলেশন হবে না। সঞ্চয়পত্র যেমন কেটে রাখে ওইটাই ফাইনাল ট্যাক্স। এই জমির ক্ষেত্রেও ৪টা ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এই ৪টা ক্ষেত্রেই সেম। টোটাল ফাইনাল ট্যাক্স আমাদের ৫টা ক্ষেত্র আছে, এটা ফাইনাল ট্যাক্স। এই ইনকামকে আবার মানে রিভাইজ করে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। ওকে ভাই, আমি এই কথাটা বুঝছি, আপনার সাথে একমত। আমি আরেকজন কনসালটেন্ট থেকে জিজ্ঞেস করছিলাম, মানে আমিও জানি যে এসআরওর মাধ্যমে এটা ফাইনাল। কথাটা একটু লম্বা হচ্ছে, আমি আর কোশ্চেন করবো না, একটাই করবো। এসআরওর মধ্যে কিন্তু এটা ফাইনাল ট্যাক্স হয়েছে। এখন গভর্নমেন্ট তো ট্যাক্স পাইছে আমার দলিল মূল্য যে 10 লাখ দিয়েছিল, 10 লাখের উপরে, কিন্তু ক্রেতা, আমি তো সেল করছি, সে আমাকে 15 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাই দিচ্ছে। আমি কিন্তু 5 লাখ টাকা বেশি, আমার ক্যাপিটাল গেইন যেখানে 1 লাখ হওয়ার কথা হয়ে গেছে 6 লাখ। কিন্তু আমি ওই দিক দিয়ে EITO কাটছে 3%, 38,000 টাকা। এখন আমি 6 লাখ ক্যাপিটাল গেইন দেখায়, আমার তো 38,000 টাকা ট্যাক্স দেখায় দিলে রেগুলার ক্যালকুলেশন করলে কিন্তু এত টাকা আসে না, আরো কম আসে। এখন আমি আপনার কথা অনুযায়ী আমি 6 লাখে দেখাইতে পারবো, 1 লাখ দেখানোর দরকার নাই, আমি যেহেতু ব্যাংকে ঢুকছে টাকাটা। ঠিক আছে, জি আমি কিন্তু রিপিট করলাম আপনার এখানে কথাটা এখানে আমার একটু ভাষায়। ঝামেলা, একটু ঝামেলা আছে। ঝামেলা আপনার দলিল মূল্য কত? দলিল মূল্য 10 লাখ। তাহলে আপনি ১৫ লাখ টাকা আপনি ঢুকাইছেন কেন? 15 লাখ টাকা অ্যাকাউন্টে দিছে, এখন আমি এটা ব্যাখ্যা দিতে পারবো, কারণ জমিটা তো জয়েন্টলি, তখন আমি বলবো যে জয়েন্টলি পাইছি, দুইজনে মিললে জমিটা। হ্যাঁ, যদি আমি ব্যাখ্যা এটা দিতে ব্যাখ্যা দিতে পারেন পারবো। তাহলে ইস্যু নাই, তাহলে ইস্যু নাই। তাহলে আমি কি মানে ওই অ্যাকচুয়ালটা দেখাবো, নাকি মানে বেশি দেখানোর দরকার নাই? দলিল মূল্য দেখাবেন, দলিল মূল্য দেখাবেন। দলিল মূল্য, হ্যাঁ দলিল মূল্য না দেখালে যদি ওইটার উপর আমার উপর আবার ট্যাক্স ধরে, এই ধরবেন কথাটা অবশ্যই আছে। ৫ লাখ টাকার উপর বসায় দিবে। পুরো ৫ লাখ টাকার হ্যাঁ, উপর। না এটাই তো বললাম, এটাই তার মানে কারণ আমি যদি 15 লাখ টাকা দলিল মূল্য থাকতো, গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স বেশি পাইতো ওইখানে, ফাইনাল ট্যাক্স যেটা। এখন জি কিন্তু পাই নাই, তাহলে আমি এখন বাড়াই দিলে তো ধরা খাবো।
ঠিক আছে, জি আমি এটাই আমি কমটাই ধরেছি, বেশিটা ধরি নাই, তারপর আপনার সাথে একটু কনসালটেন্সি নিলাম। হ্যাঁ আমিও টুকটাক কাজ করি। জি, থ্যাংক ইউ। আমরা জি শুনি নেক্সট জি কোশ্চেন। থ্যাংক ইউ। রহমতুল্লাহ ভাই, যে যার প্রশ্ন শেষ হইবেন হাত নামায় ফেলেন, আর না মারলে বললেন, আমি নামাই দেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার সুস্থ ভিডিও আছেন? গুলা দেখছি, অনেকগুলোই ভালোই লাগছে, এজন্য আজকে জয়েন করলাম। আমার একটা বিষয় একটু জানার ইচ্ছা, জি ভাই। সেটা হলো আমি একটা ফাইল ধরছিলাম আজকে, সেই ফাইলটা এই বছরে অনলাইনে নিচ্ছে, এর আগে অফলাইনে দিয়েছে। ওকে। তো তার পূর্ববর্তী কেনা শেয়ার আছে 1,07,000 টাকার কস্ট জি প্রাইস। জি এখন অনলাইনে এই শেয়ারটা আমি প্রথমে অ্যাসেট সাইডে দেখাইলাম, জি আর গত ফাইলে তার যে নেট ওয়েলথ ছিল সেটা নিলাম, ওই নেট ওয়েলথের ভিতরে তো এই শেয়ারটাও আছে। অবশ্যই। এখন কি এটা আমার নেওয়া ঠিক হচ্ছে কি? কেন হবে না? অবশ্যই, নাইলে আপনার নেটওয়ার্ক মিলবে না তো। এখন এটা কি ডাবল হয়ে যাচ্ছে কিনা আমার সন্দেহ না না হলো, যে আমি একবার ইতে দেখাইলাম, আবার নেট ওয়েলথ তো লিখলাম, ডাবল হচ্ছে কিনা। না, ডাবল হয় না। এটার আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো ক্লাসটা শেষের দিকে। আমাকে একটু 10 মিনিট সময় দিয়েন। এটা কিভাবে ডাবল হয় না, আমি এমনি এই প্রশ্নটা প্রায় আমাকে অনেকেই করতেছে যে এটা ডাবল হয় কিনা। তো এটা ডাবল হয় না। কিভাবে ডাবল হয় না, এটা একটা ভিডিও দিব, আমি আজকে চিন্তা করছি আপনাদেরকে ক্লাস শেষে দেখাবো কিভাবে ডাবল হয় না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কারণ আমার ক্যালকুলেশনে হিসাব অনুযায়ী ফাইলের যে ডাটার সাথে আমার মিলে, কিন্তু হুম। ডাবল হয় না সেটা আমিও বুঝতেছি, কিন্তু কনফিউশন অ্যারাইজ করতেছে। না না, ডাবল হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ফাতেমা খাতুন আপু। জি ভাইয়া, শোনা যাচ্ছে? জি জি প্রশ্ন বলুন। জি ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে আমার কিছু পারিবারিক সঞ্চয়পত্র ছিল, ওটা থেকে তো অটো ট্যাক্স ডিডাক্ট হয়ে যায়। তো আমি যখন ট্যাক্স সাবমিট করি তখন ওই ট্যাক্সটা আমি অনলাইনে এবার সাবমিট করেছি, তো ওইটা আমি শো করেছি। তো এটা কি আমার মানে আমার আর অন্য কোনো ইনকামের কোনো সোর্স নেই, তো এটা কি জিরো রিটার্নের মধ্যে পড়ে? আমি অন্য আলাদাভাবে কোনো আচ্ছা। এই জিরো রিটার্ন, এটাও তো দিয়ে দিই। আসলে জিরো রিটার্ন কি? জিরো প্রথমে তো ধরেন জিরো রিটার্ন হইবে হলো কোনো ইনকামও নাই, কোনো ট্যাক্সও নাই, কিছুই নাই। এরকম না, শব্দটা হলো ট্যাক্স জিরো। মানে আপনার ইনকাম আছে কিন্তু আপনার ট্যাক্স আসে নাই। কিন্তু কারোর যদি ব্যাংক বা সঞ্চয়পত্রের ক্ষেত্রে 1 টাকা কেটে নেয়, কার টাকা কেটে নিছে? আপনার বা আমার টাকা কেটে নিছে। আপনি যেটা বললেন যে আপনার সঞ্চয়পত্র থেকে আপনি যদি 3 লাখ টাকা ইন্টারেস্ট পেয়ে থাকেন বছরে, 30,000 টাকা কেটে নিয়েছে, তাই না? 10% হারে কেটে নেয়। তাহলে জি। আপনি কিন্তু অলরেডি 30,000 টাকা ট্যাক্স দিয়ে ফেলছেন, তাহলে আপনি জিরো ট্যাক্স হয় কিভাবে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো আপনার জিরো ট্যাক্স হয় না, আপনার নতুন করে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। আপনি অলরেডি সোর্সে আপনার যে ট্যাক্সটা আসছে সেটা দিয়ে দিছেন। ক্লিয়ার করতে আচ্ছা, পারছি? জি ক্লিয়ার। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমার এক পরিচিত, ওনার ট্যাক্সের ক্ষেত্রে দেখা গেল যে ওনার কাজিন ওনাকে নিউ ইয়র্ক থেকে টাকা পাঠায়, ওনার খরচ বাবদ টাকা পাঠায়। তো এই খরচটাকে আমি কোথায় দেখাতে পারি? মানে এই টাকাটা টাকাটাকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, মানে কে পাঠায়? আপনার কাজিন? ওনার কাজে, ওনার কাজিন পাঠায় ওনার খরচের জন্য, ওনার জীবনযাপনের খরচের জন্য ওনার জন্য টাকা পাঠায় ওনার কাজিন। আবার প্রশ্নটা করেন, মানে কার জন্য কে? মানে রিলেশনটা কি? রিলেশনটা আমি বুঝি নাই আরকি। রিলেশনটা হচ্ছে কাজিন, মানে চাচাতো ভাই বোন। আচ্ছা, মানে ধরেন আপনার চাচাতো ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আপনার খরচ বহন করে সে, এরকম? জি জি জি, বিষয়টা এরকম। এখন তাহলে এই কিন্তু আইনে একটু বলা আছে, মানে ৩ জন একজন আরেকজনকে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে দিতে পারবে। তো তখন ওইটা আপনি, এইটা হলো ট্যাক্স যদি না আসে সেটা ভালো। কেন? আপনার মা-বাবা আপনাকে দিতে পারবে, দান করতে পারবে, আপনার স্পাউস করতে পারবে, আপনার সন্তান করতে পারবে। তো এই কাজিন বা আপন ভাইও যদি আপনাকে দেয় সেটাও কিন্তু করতে পারবে না। তো এই হিসেবে যদি কাজিন দেয়, সে তার ট্যাক্স ফাইলে আনবে, নিয়ে আসবে, নিয়ে এসে মানে কোনোভাবে, তখন এটা কি করতে হবে? তার ইনকাম হিসেবে ওইটা আনতে পারবে, এটা একটা করতে পারবে। দ্বিতীয়ত লোন হিসেবে আনবে, একটা সমস্যা হলে শোধ করে দিবে। এরকম ট্যাক্স ফাইলে আনতে হলে ২টা ওয়ে আছে।
কিন্তু লোন হিসেবে আনলে তো 5 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, না? না না না, কে বলছে 5 লাখ টাকা লোন তো আনলিমিটেড আনতে পারো, তবে রিটার্নের কপি থাকতে হবে, রিটার্নের মানে টিআইএন নাম্বার থাকতে হবে। কিন্তু যদি মনে হয় যে অ্যামাউন্টটা ধরেন একটা যদি মহিলার জন্য হয় 4 লাখ টাকা পর্যন্ত, তো আপনার আছে ট্যাক্স সুবিধা আছে, তাহলে সে ইনকাম দেখায় দিল। মানে আদার্স রিসিপ্ট, মানে অনলাইনে যেটাতে হয় আদার্স রিসিপ্ট ওখানটায়, তাই তো? হ্যাঁ, এনি আদার ইনকাম আর কি ওখানে আছে, ওটা দেখায় দিলে মানে মেলানোর জন্য আর কি আমি বললাম এগুলা ক্লু। তো ওইখানে দেখে যদি ট্যাক্স যেহেতু আসে না, তাহলে সে এই টাকাটাই আদার্স ইনকাম হিসেবে ফাইলে আনলো, এনে তার জীবনযাপন ব্যয় খরচ দেখায় দিল। সে বিভিন্ন খাতে ইনকাম করতে পারে, সে টিউশন করে ইনকাম করতে পারে, এগ্রিকালচার ইনকাম করতে পারে, কনসালটেন্সি দিতে পারে, বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে সে এটা নিয়ে আসতে পারে। কারণ ওই যে আইন যদি বলেন, আইনে কিন্তু এটা সে দিতে পারবে না, তাকে কাজিন, তার কাজিন একজন কাজিনকে দিতে পারবে না। কিন্তু ওনার তাহলে উনি মানে ওনার বিষয়টা আমি ওনার তো বাইরে উনি ট্যাক্স করে রিটার্ন সাবমিট করে মানে নিউ ইয়র্কে, কিন্তু হলো আমি ওটাকে কিভাবে সাবমিট করব? ওনারটা ওনারটা মানে ওনার আচ্ছা বলি, এখানে হলো এই যে আমাদের ট্যাক্স পেয়ারের মধ্যে একজন আবাসিক একজন অনাবাসিক আছে। যে নিউ ইয়র্কে থাকে সে বাংলাদেশি পার্সন কিন্তু অনাবাসিক, কিন্তু যদি লং টাইম থাকে, একটু আইন আছে 101টা বছর যদি 183 দিন পর্যন্ত থাকে সে আবাসিক হবে। কিন্তু ওই যে আইনের যে ইমপ্লিমেন্ট গুলা ওগুলা আমাদের বাংলাদেশের মতো নেই, শুধু আবাসিক অনাবাসিক একটু শব্দ আছে, মানে ফরেনারদের কাছে না গেলাম। তো সে যদি টানা ধরেন 3-4 বছর নিউ ইয়র্কে থাকে, হ্যাঁ, ইউএসএ তে থাকে, কোনো ইস্যু না। যদি তার টিআইএন থাকে তো থাকলো, দেশের সাথে সম্পদ থাকলে, ধরেন তার বাড়ি থাকলে, সেখানে ইনকাম জেনারেট হয়েছে, ওইটার জন্য সে রিটার্ন সাবমিট করবে। আর যদি টিআইএন নাই থাকে, তাহলে আপনি ওই যদি স্ল্যাব ক্রস না করে আদার্স ইনকাম হিসেবে দেখা এটা সমাধান করে ফেলতে পারেন। আচ্ছা আর আচ্ছা যদি না থাকে, যদি ওই স্ল্যাব ক্রস করে যায়, তখন আপনাকে তো আসলে লোন হিসেবে নিয়ে নিতে হইব, এছাড়া তো কোনো গতি নাই, আচ্ছা বা ঠিক অ্যাভয়েড আছে। করতে হইব এটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট, আবু সালেহা ভাই, এমডি আবু সালেহা ভাই। দাদা দাদা ভালো আছেন? আদাব ভাই, আপনি ভালো আছেন? জি ভালো দাদা। আপনি এত বিজির মধ্যে রাত্রে আমাদের সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনারা তো এই সময় বের করে আমাদের সাথে জয়েন করছেন। জি দাদা দাদা ওই আমার কিছু বিষয় জানা ছিল। আমি এবার প্রথমেই অনলাইনে দিচ্ছি, 16 সাল থেকে ট্যাক্স দিয়ে আসি। জি তো আমার প্রথম কোয়ারি ছিল যে আপনার এই আমার গত বছর অফলাইনে আমার 4,000 টাকার মতো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া ছিল। আমার অফিসে 4,000 টাকা বেশি কেটে করছিল কি। জি এটা এখন আমি অনলাইনে প্রথম দিব, তো কি করা যায়, এটা অ্যাডজাস্ট করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি গতকালকে, হ্যাঁ, এটা পরশুদিন লঞ্চ করছে সম্ভবত। আমি হলো 2 সপ্তাহ আগে কমপ্লেন করছিলাম এই ইস্যুটা নিয়ে, আমি প্রচুর কমপ্লেন করি। আর জি কমপ্লেন জি করার সময় মানে আমি এখনো পর্যন্ত যতগুলো কমপ্লেন করছি সবগুলোই মানে এই যে চলে আসছে আপডেট হয়ে। তো এটাও চলে আসছে। আমি কত 2 সপ্তাহ আগে বলছি যে একজনের তো এই যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকতেই পারে। তো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকলে আপনারা তো সিস্টেমে এখনো নিয়ে আসেন নাই, তো কিভাবে হবে? তো উনি প্রসেস বলে দিছে, এভাবে করেন, আপাতত এখনো আসে নাই, আসলে তো অবশ্যই পাবেন। তো এর মধ্যেই গতকালকে আমি একজন, গত বছরে 5,036 টাকা অ্যাডভান্স ছিল, গতকালকে একজন কি এডিশনাল সেক্রেটারি ওনার ফাইল কাজ করতে গিয়ে পরে দেখলাম যে অ্যাড করে ফেলছে। তো মানে নতুন নতুন অনেক ফিচার নিয়ে আসছে। আপনি এখন ওই যে সোর্সের যে পেমেন্ট, আমরা যখন জি জি। সোর্স এন্ট্রি দিই না, ওইখানে গেলে একবার নিচের দিকে দেখবেন এই অ্যাডভান্স রিফান্ডের শব্দ আছে, রিফান্ড, হ্যাঁ, ওই রিফান্ডে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্ট কত অ্যাডভান্স আছে, আপনার লাস্ট রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপের নাম্বারটা লাগে, কত টাকা অ্যাডভান্স আছে লাগে, আপনি কত ক্লেম করতে চান ওই অপশনটা ওইখানে দিলে আপনি অ্যাড হয়ে যায়। আমি হলো গতকালকে এটা কাজ করছি, পারবেন। আচ্ছা আচ্ছা। তো এইটা তো মানে কোনো কোয়ারি হবে কিনা, আবার কিন্তু আমার সিস্টেমে দেখা ছিল কিন্তু গতবারে। কোয়ারি কেন, আপনার কাছে প্রুফ আছে না, আপনার রিটার্নের কপি আছে না? হ্যাঁ আছে আছে, এটা আমার গতবার ক্যালকুলেশন দেখানো হচ্ছে এটা। ক্যারি ফরওয়ার্ড হলে আমরা যদি ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করি, আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি না, হুম। তাহলে এখন হলো অনলাইনে করতেছি, তো ক্যারি ফরওয়ার্ড হবে। ওনাদের সিস্টেমে আচ্ছা কারণে অন্যভাবে দিতে হয়েছে, এবার তো সিস্টেম ডেভেলপ করছে, তার মানে সহজ হয়েছে না আমাদের জন্য। জি জি, ধন্যবাদ। এটা এটা আমার খুব জানা বিষয় ছিল। একটা কথা হচ্ছে যে আমি একবার সাবমিট করে নিই, বুঝছেন? জি আমি
আপনার আপনার যে ক্লাসগুলো আছে সামনে জি অনলাইন ক্লাস, আমি এটা করার আগ্রহী একজন, আশা করি করব 7 দিনে। জি 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 এখন আমার কথা হচ্ছে একটা কথা, আমার ক্যাশ ইন হ্যান্ডটা বুঝছেন, ক্যাশ ইন হ্যান্ডটা আমার ওই লয়ারে বেশি টাকা করছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি কিন্তু এত টাকা ক্যাশ নাই। এখন এটা কি করা যায়? আচ্ছা, এটা এইভাবে না বলে পরে বলবো না। আপনি যদি হচ্ছে জয়েন করেন তখন বলে দিব না। হ্যাঁ, মেকানিজম আছে অবশ্যই। ট্যাক্স কিন্তু কেউ ওই যে আমি কিন্তু ১ম এই বলছি, ছোটভাবে দেখার ইস্যু নাই, হ্যাঁ? এটার যথেষ্ট মেকানিজম আছে। আপনি ট্যাক্স লায়াবিলিটি কমাইতে হইলে আপনাকে আসলে জানতে হবে। হুম? সরি। জানতে পারলে মানে এই যে ক্যাশ বেশি হয়ে গেছে। এখন এটা কমাবেন কিভাবে? একটা হইতে পারে ক্যাশ ইন হ্যান্ড যখন এতগুলো টাকা দেখবে যে কেউ আজকে ওর বিক্রি এত টাকা ক্যাশ ইন হ্যান্ড। ধরেন আপনার অ্যাসেট আছে ৩০ লাখ টাকা। ৩০ লাখ টাকার মধ্যে ২৭ লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ড। এটা কি রিয়ালিস্টিক? না। এখন ঘটনা হচ্ছে যে আমার ক্যাশ টাকা আছে, এর চেয়ে আর বেশি আছে, কিন্তু আমি এগুলো আমার বাবার জায়গার মধ্যে আমি ইনভেস্ট করে ফেলছি, টাকা কিন্তু আমার বাবার নামে। সমস্যা নেই। এটা হচ্ছে কথা। এখন জায়গা আমার বাবার নামে, কিন্তু ইনভেস্ট করছি আমি, ডাবল টাকা ইনভেস্ট করছি, না, না, কিন্তু এটা তো ক্যাশ টাকা আমার। এটা তো বাস্তবতা। মানে আইনে তো অনেক কিছু থাকবে। আইন কিন্তু সবসময় যে গোঁড়ামি করে তা কিন্তু না। প্র্যাকটিক্যাল আচ্ছা, সিচুয়েশন কিন্তু ঠিকই মানে মান্য করে। এমন অনেক উদাহরণ আছে। এটা বাস্তবতা। এটা ২ টা ভাবে দেখানো যায়, হ্যাঁ? একটা আপনি খরচ হিসেবে দেখাই দিলেন, আপনি এই কমে গেল। আরেকটা হলে কেউ যদি ভুলবশত দেখাই ফেলে নিজের ফাইলে, নিজের নামে, তাহলে ওটা এভয়েড করার দরকার নেই। যা আছে এমনি থাকলো। আর তা আরেকটা না করা যাবে কোয়েশ্চেন, আরেকটা করা যাবে দাদা? না, এটা আবার পরে করেন। এই ২ টা শেষ হোক, সবার প্রশ্ন নেই, তারপর আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর হইছে সুনীল। সুনীল দাদা না ভাই জানি না। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, ওই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওই আমি হচ্ছে রাঙামাটি থেকে আর কি। জি তো ফাইন। আমি ওই অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে যেটা সমস্যায় পড়লাম, ওই আমাদের এখানে একটা দেখলাম যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর কোন স্বাভাবিক ব্যক্তির আয় যাহা কেবল উক্ত পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে উদ্ভূত হইয়াছে। তো এই ক্ষেত্রে কি আপনার ওই যে চাকরির স্যালারিটা ওইটা কি পড়বে কিনা নাকি? না, না, আপনাদের তো ওইখান থেকে আপনার পোস্টিং কোথায়? ওইখানে রাঙামাটিতে সদরে। আপনি সার্ভিস হোল্ডার তো, তাই না? জি 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 জি, স্কুলে। স্কুলে? জি। উম, এটা একটু আমি দেখে বলি, আপনি ভুল তথ্য না দিই, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। আর কিন্তু দ্বিতীয়টা হচ্ছে, হ্যাঁ কিন্তু সেটাই, আপনাদের কারণ ওই অঞ্চলের জন্য কিন্তু এক্সাম্পশন আছে, হ্যাঁ? এক্সামশন আছে। আর এটা দ্বিতীয়ত সমস্যা হচ্ছে ওই যখন অনলাইনে দিতে গেলাম, জি। সেক্ষেত্রে ওই অপশনটা তো নাই, মানে যে যেটা এক্সামশন পাবো। তো মানে আমারটা হচ্ছে 3.5 লাখের উপরে আছে, যার জন্য ওটা ওই পে না করলে তো এটা সাবমিট হচ্ছে না। আচ্ছা, এটা খুব ভালো বলছেন। আমি হলো আপনাদের ওই অঞ্চল নিয়ে কোনো কাজ করি না। ও আমার কোনো আচ্ছা, জি সুবিধা জি। নাই। তো তাহলে আপনাদের নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা আছে। এই আচ্ছা জায়গাটা ঠিক আমার আছে। লার্নিং এর ইস্যু আছে। আরেকটা দাদা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যে আমাকে পার্সোনালি নক দিয়েন দাদা। হ্যাঁ, আচ্ছা আপনার ঠিক আছে। ফাইলটা নিয়ে আমি কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আরেকটা দাদা, ওই যে টিউশনটা এটা কোন কোন ওটাতে পড়বে, অপশনটা কোনটা হবে যদি টিউশন থেকে ইনকাম আর থাকে? আদার ইনকাম। জি আদার্স ইনকামে ওইখানে আবার এনি আদার ইনকাম আছে। জি। হ্যাঁ? আদার ইনকাম ২ টা আছে। ওটা ঢুকে একটা উইথ টিডিএস আরেকটা হলো এনি আদার ইনকাম। আপনি দিবেন এনি আদার ইনকাম। নিয়াদের। মানে আচ্ছা টিডিএস কাটে না। আচ্ছা আচ্ছা। সোর্স নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার নমস্কার। নমস্কার। আপনি আমাকে নক দিয়েন। জি জি, নমস্কার। নমস্কার। আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অফ আছে, অন জি, জি। শোনা যাচ্ছে? জি, জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। ভাই, আমি প্রথম রিটার্নে আমার কেনা জমি আর মোটরসাইকেল এগুলো দেখানো হয় নাই। এখন আমার বর্তমান রিটার্ন এটা কিভাবে দেখাবো? কত সালে দিয়েছেন প্রথম রিটার্ন? 2017 সালে। 17 সালে? জি। ওরে, কেনা ছিল? নিজের নামে কেনা ছিল? নিজের নামে কেনা বলতে বাবাই কিনে দিছিল, তো আমিও জানতাম না। না, বাবা কিনে দিয়েছিল আপনার নামে তো, মানে বাবা জি জি, টাকা আমার নামে। হয়ে দিছে, কিন্তু জি জি নাম তো আপনার। জি, আমার নামেই। এখন এটা কিভাবে ঢাকা দেখানো যায়? ঢাকা না ইসে, ঢাকার বাইরে, এটা জালালাবাদ? ঢাকার বাইরে, এটা মানিকগঞ্জে পড়ছে আর কি। এই ক্ষেত্রে কেমন ভ্যালু? বেশি না, এই 2,68,000।
উম, এটা মানে দুইটা করতে পারেন। একটা হইলো মানে তখন তো আপনার ভাই তো অডিটে পড়ে নাই, তাই না? জি। কখনো তো অডিটে পড়ে নাই। না না না। আপনি এটা একটু রিস্ক নিয়ে নোট দিয়ে এই বছর অনলাইন করার সময় এডিশন করে নিন। জি। কোথায় ইয়া দেখাবো এটা? ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে কেমন? বুঝি নাই কথাটা। আপনার ফাইলে ক্যাশ ইন হ্যান্ড আছে কেমন, মানে অ্যাসেট আছে ক্যাশ কেমন? ইন আছে 7 লক্ষের মতো। তাহলে আপনার এই চোরা বুদ্ধি দেই, তো আপনি হলো ফাইলে নিয়ে আসবেন, দেখা যায় আপনার জি ক্যাশ ইনকাম কমে যাবে। আপনার জি। গত বছরের যে নেট অ্যাসেট সেটা নিয়ে আসবেন, এটা নিয়ে এসে মিলিয়ে দিয়ে দিবেন। বুঝাইতে পারছি কি সংক্ষেপে? ক্যাশ ইন হ্যান্ডটা কমে যাবে না? হ্যাঁ, রাইট। ক্যাশ ইন হ্যান্ড কমে যাবে, এটা কোনো প্যানিক নেই। যদি কেউ ধরে তখন হ্যাঁ। আপনি আপনার মতো ব্যাখ্যা দিয়ে দিয়েন। বাট এটা ছাড়া আসলে কোনো মানে সহজ কোনো সলিউশন নাই। একটু রিস্ক নিতে হইবে আরকি। ধরলে আপনি ব্যাখ্যা দিবেন যে আমার স্কিপ হইছিল। আবার আরেকটা কাজ করা যায় যে জি। আপনার প্রিভিয়াস স্কিপ হইছিল, এটা আদার্স রিসিপ্টে এই টাকাটা যোগ করে আপনি অ্যাসেটে বাড়িয়ে দিতে পারেন। এটা এটাও করতে পারেন। দুইটাই করতে পারেন, হ্যাঁ? শুধু আধার রিসিপ্ট দিয়ে কি যোগ করে দিব? ধরেন 2,80,000 টাকা বাদ পড়ছে, আপনি দেখান নাই, হ্যাঁ? এটা জি জি 2017 সালে বা 2010 সালে কিনছেন। তো জি ওইটা আপনি কি করেন, আদার 3 লাখ টাকা রাউন্ড ধরলাম। 3 লাখ টাকা আপনি জি আদার রিসিপ্টে বাড়াবেন। অ্যাসেট তো জি বাড়াবেন। তো অ্যাসেট বাড়ালে জি আপনার 3 লাখ টাকা শর্ট পড়বে না? জি। তখন এই 3 লাখ টাকা আদার্স রিসিপ্টে ব্যাখ্যা দিয়ে দিবেন যে এত সালে জমিটা আচ্ছা কেনা আচ্ছা। ছিল, যা আগের ফাইলে দেখানো হয় না, এই বছর এড করা হইলো। ও আচ্ছা ঠিক আছে। এটা এই একটা ব্যাখ্যাটা পারেন। কি? জি। এটা একটা ব্যাখ্যাটা পারেন। কি বাংলা লিখে দিলে হবে না ইংলিশে লিখতে হবে না, কোনটা? ইংলিশ, 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 আচ্ছা ইংলিশ। আচ্ছা ঠিক বাংলাতে আছে। হলে আবার ওকে। আসবে, স্টার স্টার চলে আসবে। ফাইলে শো জি করবে। বুঝছি বুঝছি। আচ্ছা আরেকটা হচ্ছে দাদা, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার যে ট্যাক্সটা কেটে নেয় এটা তো দুইবার কাটে। তো এটা দুইটা কি একসাথে যোগ করে দেখাই দিব না আলাদা আলাদা হ্যাঁ, হ্যাঁ, দেখাতে হবে? হ্যাঁ। জুনে কাটে আর ডিসেম্বরে কাটে। আপনি ২ টা একসাথে যোগ করে দেখায় দিলে হবে। আচ্ছা। এটা আর ট্যাক্স। এই আবগারি শুল্কটা যেটা কাইটা দেয় ওইটা এটা কি ব্যাংক ইন্টারেস্ট চার্জ। থেকে বাদ দিব নাকি? না, 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 না। এটা এখানে কিভাবে? একটু বলে রাখি। ধরেন সেভিংস অ্যাকাউন্টে আমরা কিন্তু নানা ধরনের ট্রান্সেকশন করি। জি জি তাই না? কারেন্ট অ্যাকাউন্টে নানা ধরনের ট্রান্সেকশন করি। ওইখানে যে ইন্টারেস্ট টুকু দেয়, ওইটা কিন্তু ওই শুধু একটুকুর জন্য না, এগুলো অনেকগুলো সার্ভিস এটার সাথে সম্পৃক্ত। টাকা লেনদেন হইতেছে। তো আমার জি পরামর্শ হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট, এইটা আপনি এটার সাথে যে এই যে ব্যাংক চার্জ যদি দেন, ধরুন ইন্টারেস্ট দিছে আপনাকে ৳৩০০, আপনার চার্জ জি কাটা আছে ৳১৫০০। তাহলে আপনার মাইনাস জি ৳১২০০ চলে যায়। তো এটা কইরেন হুম না। কিছু ক্ষেত্র আছে যেমন ডিপিএস আর এফডিআর। এগুলোর ভিন্ন, ভিন্ন ইনকামের জন্য ভিন্ন, ভিন্ন অ্যাকাউন্ট মেইনটেইন হয়, ভিন্ন, ভিন্ন খরচ চার্জ হয়। যদি আপনি এফডিআর এ বলেন, এফডিআর যদি একটা বছরে আপনাকে ৳২০,০০০ তারা ইন্টারেস্ট দেয়, সোর্সে ধরেন ৳২,০০০ কেটে রাখলো। সেই সাথে জি এসএমএস চার্জ ৳২৩০ কেটে রাখলো। ঠিক আছে? তখন এই জি ৳২৩০ রিলেটেড অ্যালাউয়েবল খরচ হিসেবে আইন মান্য করে, তো ওইটা আপনি দিয়ে দিলে ওইটা আপনার ভালো, জাস্টিফাইড। কিন্তু সেভিংস আচ্ছা অ্যাকাউন্টে দিলে সেটা জাস্টিফাইড না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ডিপিএস এর ক্ষেত্রেও সেম। তো ওইগুলোর ক্ষেত্রে ডিপিএস আর এফডিআর এর ক্ষেত্রে দিবেন, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দিবেন না। জি আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ। নাহিদ সাদিক ভাই, নাহিদ সাদিক ভাই আনমিউট করে নেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমার তো খুবই প্রয়োজনীয় ক্লাস। আচ্ছা, আপনি হঠাৎ করে নেটে দেখাতে আমারও খুব ভালো লাগলো। ভাবলাম আপনার সাথে একটু জয়েন করি। জি ভাই, কই আমি চাকরিজীবী, জি, জি, ফাইল নারায়ণগঞ্জে। জি, ১৬ সাল থেকেই তো রিটার্ন দেওয়া হয়। কিছুটা নিজে জেনে করি, কিছুটা কলিগদের সাহায্য নিয়ে, যেহেতু আমাদের একটা এরকম শীট দিয়ে দেয়, ওইটা একটা মিলায় এবং অ্যাসেট মিলায় করে ফেলি। গতবার যখন করি তখন একটু তাড়াহুড়ো করে, আর হচ্ছে এক্সেল শিটে যে ফরম্যাটটা হয় এই ফরম্যাটে একটু ভুল করি। জি, এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাসেটের তুলনায় লাইবিলিটি বেশি ছিল, অর্থাৎ নেট অ্যাসেটটা নেগেটিভ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তাই তো হওয়ার কথা। লাইবিলিটি বেশি থাকলে তাই হওয়ার কথা। আমার যে লাইবিলিটি ছিল সেই লাইবিলিটির তুলনায় আমি ভুলে অ্যাসেটটা কম দেখায় ফেলছি। হ্যাঁ, আচ্ছা, জি, এখন এবার যে 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 ফরম্যাট, অনলাইন ফরম্যাট, সেই ফরম্যাটে বসাইতে যে আমার এই
গ্রস ওয়েলথ নেগেটিভ থাকাতে এটা তো অনলাইনে আমি দিতে পারতেছি না। তাহলে এটাকে আমি কিভাবে করব? আপনারা তো নতুন মামলা। না, এটা পাই নাই যে নেট ওয়েলথ নেগেটিভ, এটা পাই নাই। এটা হইলে আসলে কি আমার করতে অ্যাসেট কম দেখানো হয়েছে, লাইবিলিটিটা বেশি। বুঝতে পারছি। আপনারও সুনীল দাদার কেসটা নতুন, আর নাহিদ ভাইয়েরও নতুন। আমি আসলে ওই যে নেট অ্যাসেট নেগেটিভ এরকম পাই নাই। তো এটার যদি কোনো একটু আমি দেখি ওই সিস্টেমে গিয়ে, আপনি আমাকে একটু পার্সোনালি নক দিয়েন, কোনো আছে কিনা, এটা সব বের করতে পারবো, কোনো ক্লু আছে কিনা। যেহেতু কাজ করি নাই, মানে আমি হলো আপনাদের মিথ্যা আশ্বস্ত করছি না যে মানে একেবারে বুঝতে দিলাম, এরকম করবো না। রিয়েল ডাটাটা দিব, আপনি আমাকে নক দিন। এটা যদি আমি কোনো ক্লু না পাই, তো আমি ওই যে কর্তৃপক্ষের সাথে করে এটা কিভাবে সলভ করা যায় সেই চেষ্টা করব। নাহিদ ভাই, বুঝতে পারছেন? জি। মানে এগুলো এক্সেপশনাল কেস, কিন্তু আপনার কেসটা এক্সেপশনাল। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দিন ধরে আর আমি আসলে উপযুক্ত ব্যাখ্যা নিজে মনে করতে পারতেছি না। এটা মানে একটা ভুল হয়ে দেখি ভুল গেছে। হয়েছিল না রিয়েলিস্টিকই এটা আমি কোনো ভাই? রিয়েলিস্টিক বলতে আমার অ্যাসেট গুলো অনেক জায়গায় বাড়ানো যায়, আমার লোন গুলা বেশি, এটাও ঠিক। কিন্তু সে অনুযায়ী পর্যায়ক্রমে অ্যাসেট গুলার মানে রিকারিং এক্সপেন্স দেখাইলে আপনার খরচটা বা দেখাইলে অ্যাসেট গুলো বাড়ানো যায় আর কি। এই আর কি। যাই মানে হোক, তবে এটা আপনার আমার ইয়াটাও বেশি, লোনটাও বেশি। মানে হ্যাঁ। হয়েছে, গতবার হয়েছে যে ভুল হয়েছে। হুম। যাই হোক, নেক্সট প্রশ্ন করেন। এটা আপনি আমাকে নক দিন, আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমি পরের প্রশ্নটা পরে করতেছি আবার। জি, দুইটা কোশ্চেন, এটাই আমার মেজর কোশ্চেন ছিল, পরের কোশ্চেনটা আমি পরে করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তৌহিদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ব্যাংকে আছি আর কি, আমার একটা প্রশ্ন আছে জানার। জি, ওই আমাদের একটা ফার্স্ট বিল্ডিং লোন আছে, বুঝছেন? হাউস তো বিল্ডিং লোন। জি, এটাতে আমরা যে কিস্তিটা পরিশোধ করি, পরিশোধ শেষেও লাস্টে গিয়ে বছর শেষে গিয়ে আমাদের লোনের পরিমাণটা বেড়ে যায়। ধরেন আমাদের এই ১/৭/২০২৩ লোনের ফিগার ছিল যে ১,২১,২০,০০,০০০, কিন্তু ২০২৩-এর ৩০শে জুনে গিয়ে ৩০শে জুনে গিয়ে হয়ে গেল ১,২৩,০০,০০০। তাহলে লোনের পরিমাণটা তো বাড়তেছে, কিন্তু আমার তো অ্যাসেট বাড়তেছে না। ঠিক আছে, তাহলে আমি অ্যাসেট লাইবিলিটিটা মিলাবো কিভাবে? অ্যাসেট লাইবিলিটি মিলাবেন। আপনার যেটা আপনি স্টেটমেন্টে ১,২৩,০০,০০০ দিছে না, আপনি জি জি ১,২০,০০,০০০ দিতে হইব। এক্ষেত্রে হইতেছে কি, আপনার ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে। ইন্টারেস্টটা কি বাড়ছে, একটা খরচের রেটে বাড়ছে, টাকা যায় নাই, বাট বাড়ছে। তো খরচ হিসেবে আপনার চলে আসবে, আপনার জীবনযাপন ব্যয় 2 লাখ টাকা বাড়াই দিবেন, আর আপনার এই লাইবিলিটি তো বেড়েই গেল। না, ইন্টারেস্টটা তো আমাকে পরিশোধ করতে হচ্ছে না, এটা তো ধরেন ওই লোনের সাথে যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোনের সাথে যোগ হচ্ছে, তো ঠিক আছে। আমাদের এই ফার্স্ট বিল্ডিংটা হচ্ছে সরল সুদে। এখানে হ্যাঁ, হ্যাঁ, ধরেন হ্যাঁ, আমরা যে বাড়ি ভাড়াটা পাই, শুধু বাড়ি ভাড়াটাই আমরা কিস্তি হিসেবে শোধ করি, যার কারণে বছর শেষে গিয়ে আমাদের লোনের ফিগারটা বাড়ে। হুম। কিস্তি পেমেন্ট করে ফেললে তো কিস্তিটার সাথে সাথে সলভ হয়ে যেত। জি জি, ধরেন আমার কিস্তি আমি পরিশোধ বুঝতে হয়েছে আমি হচ্ছে চিন্তা করতেছি, আমি কিস্তি বুঝতে পরিশোধ পারছি। হয়েছে ১,৮৫,০০০, কিন্তু ইন্টারেস্ট চার্জ হয়েছে 4,33,০০০, যার কারণে 2,48,০০০ টাকা লোনের পরিমাণটা বেড়ে গেছে। হুম। না, আমি এই বুঝতে পারছি। আমি একটু চিন্তা করতেছি যে মানে ধরেন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন করি, মানে অ্যাকাউন্টস যখন করি, তখন কি করি আমরা, এই লাইবিলিটি বাড়াই, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট করি, হ্যাঁ, খরচ ক্রেডিট করি, আর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করি। এখন এখানে তো আমরা খরচ হিসেবে দেখাইলে কি হচ্ছে, আমার ক্যাশটা কমে যাচ্ছে। ইফেক্টটা হইলো এই জায়গায়। হ্যালো, জি 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 মানে আমরা যদি কোনো খরচ দেখাই, খরচ দেখাইলে কি আমার ক্যাশ কমে যাচ্ছে। বাস্তবে তো আমার ক্যাশ কমে না, আমার শুধুমাত্র লাইবিলিটি বাড়ছে। তো এখানে 2 লাখ টাকার তো একটা গ্যাপ থেকেই যাচ্ছে। জি জি
যার কারণে আমি প্রতি বছর এখানে ওই অ্যাসেট সাইডে অন্যান্য অর্থতে যে ইন্টারেস্টের ফিগারটা বাড়তেছে ওটা যোগ করে দিয়ে এই অ্যাসেট লাইবিলিটি মিলাই ফেলতেছি, ঠিক আছে? যার কারণে আমার অন্যান্য অর্থ যেটা ওটা দিন দিন মানে বছর বছর বেড়ে যাচ্ছে। রাইট রাইট, না এটা তো মানে আমাদের যে এই যে পার্সোনাল রিটার্নের সিস্টেমে এটার কোনো অন্য কোনো সলিউশন নাই আসলে ভাই। স্যার আপনি যেটা করতেছেন, জি স্যার জি এখানে আমার অ্যাসেটটার মূল্য বাড়তেছে না। আমি ধরো একটা জায়গা কিনলাম, না লোন না না নিলাম, না, পারলেও স্যার ওইটা কিন্তু ভ্যালুয়েশন করা হয় না, হ্যাঁ। আপনার এই ট্যাক্সের আইনে ধরেন গুলশানের মতো জায়গায় আজ থেকে 50 বছর আগে একজন ব্যক্তি 1-2 কাঠা জায়গা কিনছে 500 টাকা দিয়ে। এখন এই জমির মূল্য ধরেন 5 কোটি টাকা, কিনছে 500 টাকা দিয়ে, জায়গার দাম এখন 5 কোটি টাকা। ওনার অ্যাসেট ফাইলে কত? ওই 500 টাকাই দেখাবে, 5 কোটি টাকা দেখাইতে পারবে না, কারণ ওটা হলো ভ্যালুয়েশন। এই ইনকাম ট্যাক্সে নেয় না। যদি ভ্যালুয়েশন নিতে কি হইতো, তাহলে 500 টাকা জায়গায় 5 কোটি টাকা হইতো, তাহলে আপনি গেইন হইছে, তাহলে আপনি এই যে 4,99,500 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, বুঝছেন? তো এই ভ্যালুয়েশন এখানে হবে না, অ্যাসেটের মূল্য বাড়ছে বাজার দর হিসেবে পরিস্থিতির কারণে। ওইটা এখানে ইস্যু না, এখানে ইস্যুটা এটাই, ভাই যেটা বলছে এটা সঠিক, বাস্তবে এটাই হচ্ছে। কিন্তু আমাদের এটা হলো ক্যাশ বেসিস, এই আমরা যে পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করি অ্যাকুরাল বেসিস না। আমরা কোম্পানি অ্যাকাউন্ট যখন করি এটা অ্যাকুরাল বেসিস, মানে আমার বাকি দেখানোর সুযোগ আছে, আমার লায়াবিলিটির সুযোগ আছে। আর এখানে কিন্তু শুধুমাত্র এই যে ইন্টারেস্ট যে ক্লেম হচ্ছে, আমার লায়াবিলিটি বাড়ছে একদিকে, কিন্তু আমার ইনকাম কিন্তু বাড়ে নাই, এই টাকাটা আমি লায়াবিলিটি হিসেবে দেখাইতে পারতেছি না, যার জন্য এই প্রবলেমটা তৈরি হইতেছে। তো এটা আদার্স ইনকাম হিসেবে দেখায় বাই মিলাইতেছে, এই সিচুয়েশনের সাথে এটা অ্যালাইন করে। কিন্তু আলটিমেট সলিউশন এটা না, আলটিমেট সলিউশন হয়তো এনবিআর কোনো একটা প্রসেস বের করবে। ভাই আমি আপনার ইস্যুটা নোট রাখলাম। থ্যাংক ইউ। মানে আমাদের কিন্তু আইনে মানে কোনো এক্সেপশনাল কিছু করে নাই, লিগালি কোনো অ্যাকশন নাই। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, নতুন নতুন কিছু আসতেছে, এগুলো কিন্তু একার একার না বা আমার ইস্যু না, এটা আসলে কি একবার অথরিটির ইস্যু, এনবিআর এর ইস্যু। এনবিআর যদি এই জায়গাগুলোতে আপডেট করে, আমরা সবাই স্মুথলি এই জায়গাগুলোতে কাজ করতে পারবো। আচ্ছা, নতুন রিটার্ন ফর্মে অ্যাসেট এবং লাইবিলিটি দুইটা কি সমান করতে হয়, মিলাইতে হয়, নাকি অ্যাসেট বাড়লো লাইবিলিটি কমাই দিলাম, এরকম কোনো অপশন আছে? না, এটা আমাদের এটা ভ্রান্ত ধারণা, হ্যাঁ, ব্যাপারটা এরকম না। আমি এই যে আমাদের ক্লাসটা শেষে 10 মিনিটে এটা কিভাবে মিলাইতে হয় আমি এটা দেখাবো। মানে এই যে এটা ধারণা অ্যাসেট লাইবিলিটি, আসলে অ্যাসেট লাইবিলিটি না, মানে নিয়মটা কি? ধরেন আমার গত বছর যে অ্যাসেট ছিল, ধরেন আমার রাউন্ড ফিগার বলি, আমার 10 লাখ টাকা অ্যাসেট ছিল। তো 10 লাখ টাকা অ্যাসেটের মধ্যে এবছর কি আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে, আর আমার লাইফস্টাইলের খরচ হয়েছে ধরেন 2 লাখ টাকা, তাহলে আমার সেভিংস কত? 1 লাখ টাকা। তাহলে আমার আগের ছিল 10 লাখ টাকা। আসসালামু আলাইকুম ভাইজান, আমি কি একটু শেয়ার করতে পারি এই জিনিসটা? আমি আমি একটু শেষ করি, জি আমার জি প্রশ্নটা শেষ করি। তো 1 লাখ টাকা আমার তাহলে কি সেভিংস 1 লাখ টাকা হয়েছে, মানে এই 1 লাখ টাকা আমার নেট অ্যাসেটে বাড়ছে আগের 10 লাখের সাথে 1 লাখ 11 লাখ। তাইলে আমার এই ডিফারেন্সটা অনলাইনে হোক অফলাইনে হোক, আমার এই নেট অ্যাসেট 11 লাখ টাকা থাকবে। যদি 11 লাখ টাকা না থাকে, মানে কোথাও কম বেশি হয়, তখন হলো একটা ডিফারেন্স দেখা দিবে। আগে কোনটার সাথে মিলে? আগেরটার সাথে, মানে প্রিভিয়াস ইয়ারের নেট অ্যাসেট এই বছরের যেই এডিশন হইলো এডিশন আমার 11 লাখ টাকা হওয়ার কথা, যদি না হয় ওইখানে ডিফারেন্স দেখা দিবে। তো এখানে কিন্তু লাইবিলিটি ইস্যু নাই। যদি আমার কোনো লাইবিলিটি থাকতো তাহলে কিন্তু ওই যে আগে আমি নেট অ্যাসেট আনছি 10 লাখ টাকা, 10 লাখ টাকা আসতো, আমার যদি আগে 10 লাখ টাকা নেট অ্যাসেট না হইতো, এমন হতে পারে যে আমার গ্রস অ্যাসেট 11 লাখ টাকা, 1 লাখ টাকা লোন ছিল অর্থাৎ লাইবিলিটি ছিল, তাহলে নেট অ্যাসেট হলো 10 লাখ টাকা, এরকম হইতে পারতো। ওইটাও যদি হয় আমার ওই লাইবিলিটিও ওইভাবেই অ্যাডজাস্ট হয়ে আমার কিন্তু নেট অ্যাসেট এই 11 লাখ টাকাই হবে। ডিফারেন্সটা এটা, অ্যাসেট লাইবিলিটি না। ভাই বলেন, কে যেন বলতে চাইছিলেন, আমি আপনাকে দেখি নাই। ভাই মাঝখান দিয়ে কথা বলতে চাইছিলেন একজনে। হ্যালো, আমি বলছিলাম। জি ভাইজান, সময় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান, আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমি একটা ট্রেনিং এ এরকম শুনেছিলাম যে এই লোন ইন্টারেস্ট যেটা, ওইটা তো আমার ডিসবার্স হয় না, এই জন্য ওই যে আদার দেন 10B আছে না, ওইখানে অ্যাক্রুড ইন্টারেস্ট হিসেবে লস দেখাইতে হবে এবং লাইবিলিটিস বেড়ে যাবে। মানে উনি যেটা অ্যাক্রুড, বলছেন
হ্যাঁ হ্যাঁ অ্যাক্রুড ওই যে আদার দেন 10B আছে না, ওইখানে আপনি অ্যাক্রুড ইন্টারেস্ট হিসাবে দেখাতে হবে, আর হচ্ছে লাইবিলিটিস বেড়ে যাবে, আর এখানে না দেখালে কিন্তু আমার পুরোটাই ক্যাশ কমে যাবে। জি মানে অ্যাক্রুড ইন্টারেস্ট একটা লাইবিলিটি। রাইট, অ্যাক্রুড ইন্টারেস্ট আদার দেন 10B মধ্যে গিফট লস আদার এক্সপেন্স আছে না, ওইখানে দেখাতে হবে এটা মনে হয়। হ্যাঁ, মানে মানে দুইটাই হলো ওইখানেই যাইতেছে। আপনার লোন যে বাড়লো, লোনটাও তো লাইবিলিটি, আবার জি ইন্টারেস্ট করা ওইটাও লাইবিলিটি। এই জন্য ওই লোন অ্যাক্রুড দেখাইতে হবে এটা। হ্যাঁ, মানে দুইটাই। এটা যদি, কারণ ওনার তো এটা ওয়ান কাইন্ড অফ খরচ, অ্যাক্রুড খরচ জি হওয়ার কথা। জি রাইট রাইট, মানে আমার প্রভিশন হয়ে গেছে, খরচের প্রভিশন হয়ে গেছে এখানে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় এটা একটা জি আসলে আপনার খরচ লাইবিলিটি হওয়ার কথা ছিল, কিন্তু রাইট, এখানে এটা সুযোগ নাই হ্যাঁ যেহেতু। এটা ওই অদৃশ্য, যেমন ধরেন আমার একটা মোবাইল ফোন, একটা ধরেন আমার অ্যাসেট ছিল, ইলেকট্রনিক্স মোবাইল ফোন ছিল, এটা আমার হারিয়ে গেছে, তাহলে আমি কোথায় দেখাবো? আদার দেন 10B তে দেখাবো লস, লস হিসেবে 10B তে দেখে আমার এদিকে অ্যাসেট কমে যাবে, ওইদিকে আমার এক্সপেন্স হবে, দুইটাই কিন্তু এ, মানে একটা একটার সাথে ইয়ে হবে আর কি, এই নিউট্রাল হবে আর কি, নিউট্রাল হবে। তো ঠিক সেম ওই জায়গাটা তো আপনার আদার দেন 10B তে অ্যাক্রুড ইন্টারেস্ট হিসেবে এক্সপেন্স দেখাতে হবে, এবং আমার লোনের সাথে ওই ইন্টারেস্ট অ্যাড হয়ে যাবে, তাহলে ওই আমার আর ওই অ্যাসেটে কোনো এফেক্ট পড়বে না। এটা আপনি ভালো বলছেন। উনি জি এইভাবেই, উনি যেটা করতেছে এটা এইভাবেই করতেছে। জি মানে জি এইভাবে আমি শুনেছিলাম একটা ইয়েতে, একটা আপনাদের মতো একটা কনসালটেশনের মধ্যে শুনেছিলাম আর কি। না, 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 কতটুকু হবে এটা আপনাদের আপনি আরো বেটার ইয়ে দিবেন, সাজেশন দিবেন হয়তোবা আর কি। এটা হলো নাইমা মারছে কানা মামা ভালো অ্যাডজাস্টমেন্ট জি জি এটা জি জি, এটাই না হলে তো আমার ক্যাশ কমে যাচ্ছে, অথবা অ্যাসেট মিলবে না, অ্যাসেট তো আমার কমে যাচ্ছে। খরচ তো ক্লেম করা যাচ্ছে না ক্যাশ জি জি হিসেবে। জি জি কি কারণ আমি লোন যখন বেড়ে যাচ্ছে আমার অ্যাসেটও বাড়ার কথা, কিন্তু আমার সেই অনুপাতে অ্যাসেটটা আর বাড়বে না। জি 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 ঠিক আছে। জি ভাইজান, জি নেক্সট নেক্সট যাইতে পারেন। থ্যাংক ইউ। শঙ্কর বিশ্বাস, হ্যাঁ নমস্কার। নমস্কার। এত সুন্দর একটা আয়োজন করার জন্য সময় দিয়ে ধন্যবাদ। জি আমি যশোর থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন, আমি একটা গাড়ি ক্রয় করেছি, এই 5 লাখ টাকা বন্ধুর কাছ থেকে ঋণ, আর ওয়াইফের কাছ থেকে নিয়েছি 3.5 লাখ টাকা। এই দুটো কোথায় কোথায় টাচ করেছে? মানে গাড়ি কিনেছেন? জি জি জি। মানে 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন? না না না, গাড়ি কিনেছি বেশি, 10 লাখ টাকা, 5 লাখ টাকা বন্ধুর কাছ থেকে ঋণ নেয়া, আচ্ছা, আর 3.5 লাখ টাকা ওয়াইফের কাছ থেকে নেয়া। এটা ওই যে আপনার লাইবিলিটি লোন হিসেবে আসবে। ওইখানে দেখেন ওই যে লাইবিলিটির দিকে একটা আদার্স আছে, আদার্স লোন ওভারড্রাফট, যদি অনলাইনে দেন তো ওইখানে আপনি এন্ট্রি দিবেন। একদিকে আপনার গাড়ি বাড়বে, তো ধরেন আপনি গাড়ি বাড়লো 10 লাখ টাকা, আপনি লোন নিছেন 8.5 লাখ টাকা, তাহলে আপনার নেট অ্যাসেট আসলে চেঞ্জ হলো 1.5 লাখ টাকা আপনার জায়গা থেকেই, কিন্তু আপনার ওই লাইবিলিটি দুইজনের নামই দেখাবেন। তবে সেক্ষেত্রে যখন দেখাবেন আপনার কি দিতে হয় আর কি, যদি দিতে হয় ওনার নাম কে নাম্বার দিয়ে দিবেন, দিয়ে এখানে এন্ট্রি দিয়ে দিতে পারবেন। আর ওয়াইফেরটা? এখন ওয়াইফাইটা কি আপনি লোন হিসেবে নিবেন না? না 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 না, ডোনেশন বা গিফট বা। হ্যাঁ, যদি আপনার ওয়াইফাই ফাইল থাকে আপনি নিট দিবেন, ডোনেশন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দুইজনের ফাইলেই দেখাইতে হবে ডোনেশন নিতে গেলে। এই বছর এই একটু কারেকশন হয়েছে যে আপনারা শুধু ফাইলে থাকলে হবে, ক্যাশে নেন ব্যাংকে নেন কোনো ইস্যু না। না না, ব্যাংক আরেকটা ব্যাপার, আমি বন্ধুরটা আবার 3 লাখ শোধ করেছি জিপিএফ নিয়ে। আমি সরকারি চাকরি করি, জিপিএফ নিয়ে শোধ করেছি। এখন বন্ধুর কি লোন কি 2 লাখ দেখাবো না 5 লাখই দেখাবো? না, আপনি যদি অর্থ বছরের ঘটনা ঘটে, ধরেন আপনি একই অর্থ বছর। একই অর্থ বছরে, তাহলে বন্ধুর লোন দেখানোর তো দরকার নাই। যদি থাকে না, দেখাবেন, 2 লাখ আছে, 2 লাখ আছে। আমি তো 3 লাখ, 5 লাখ নিয়েছিলাম, 3 লাখ শোধ করছি। তাহলে আপনি ধরেন আপনার প্রভিডেন্ট ফান্ডে আছে 5 লাখ টাকা, আপনার ধরেন জানুয়ারিতে প্রভিডেন্ট ফান্ডে ছিল 5 লাখ টাকা, বন্ধুর কাছে লোন ছিল 3.5 লাখ টাকা। আপনি কি করলেন, মার্চ মাসে এসে ইসের থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা নিলেন 1.5 লাখ টাকা নিলেন। 1.5 লাখ টাকা নিয়ে কি হয়েছে, আপনার প্রভিডেন্ট ফান্ডে 5 লাখ টাকাতে 1.5 লাখ টাকা কমে গেছে, 3.5 লাখ টাকা হয়েছে। তাহলে আপনি 30 জুনে দেখাবেন 3.5 লাখ টাকায়, আর বন্ধুর লোন 3.5 লাখ টাকা ছিল, তখন বন্ধুর লোন 1.5 লাখ টাকা কমলো, তাহলে 2 লাখ টাকা, তাহলে লোন 2 লাখ টাকা আসলো। আলটিমেট আপনার কোনো পরিবর্তন হয় নাই, ফিগারে পরিবর্তন হয়েছে, নেট যে ও টাকা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, কিছুটা কিছুটা ক্লিয়ার হচ্ছে। আর তাহলে আর আদার রিসিপ্টে কি
30 জুনে এসে যেটা থাকবে আপনি ওইটাই দেখাই দিবেন, আর কোনো মেকানিজম করতে হবে না, এক কথাই শেষ। আর এই জিপিএফ এর লোনটা কি দেখানো যাবে না না লাগে কিনা? না জিপিএফ যে ভ্যালুটা থাকে লাস্ট যেই আপনি স্টেটমেন্ট হ্যাঁ নেবেন, এটা তো আপনার ওপেনিং ওটা চলে কমে আসবে। গেছে, হ্যাঁ ওটা কমে সেটাই গেছে। এটা কমে গেছে, ওইখানে কিছু করতে হইব না। আর তাহলে শুধু ওয়াইফিটটা আমি আধার রিসিপ্টে দিয়ে দেবো, মানে আদার রিসিপ্টে দিয়ে দিবেন। ওই যে গিফট, ওই কয়েকটা জিনিসই আছে, ডোনেশন, তারপরে গিফট। হ্যাঁ, আপনার যেটা আপনি গিফট হিসেবে নিতে পারেন, গাড়ি কিনছে আপনার ওয়াইফ গিফট করতেই পারে, জি জি জি। ডোনেশন দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এটা গিফট দেন। এটা গিফট দিবে না আপনার হলো কন্ট্রিবিউশন? কন্ট্রিবিউশন না কন্ট্রিবিউশন কোনটা? দেওয়ার, গিফট দিবেন। আপনি গাড়ি কিনছেন, বৌদি আপনাকে গিফট দিচ্ছে 3.5 লাখ টাকা, দিতেই পারে। মানে এটা না, আমি তার ফাইলেও দেখাই দিচ্ছি যে আমাকে যে দিয়েছে। হ্যাঁ, বারবারই দেখাইতে হবে, না হলে মামলা খাবেন। না না, কিন্তু আমার ফাইলই তো যখন আমি রিসিভ করছি তখন কিন্তু পিন নাম্বারটা দেওয়ার জায়গা নেই, আমার এই জায়গাটা একটু মানেও দিয়ে। রেফারেন্স আছে না, জি জি, রেফারেন্সের ঘরটাতে দিয়ে দিবেন। ঠিক আছে, কিন্তু ওখানে যেরকম আপনার বৌদির ওইটা ফাইলে ওখানে পিন নম্বর দেওয়ার জায়গা আছে, কিন্তু উনি আমারটাই নাই। রাইট উনি যখন দিবে তখন টিআইএন এর অপশন আছে, বাট রিসিপ্টের সময় হ্যাঁ অপশন নাই। কিন্তু জি আপনি জি জি, রেফারেন্সে ঘরটা আছে, ওইখানে টিআইএন নাম্বারটা দিয়ে দিন, তাহলেই হবে। এটারও মনে হয় যে সংশোধন দরকার, তাহলে দেখা যাচ্ছে ম্যাচিংটা আপনার রাইট নোট রাখা দরকার। আপডেট হইতেছে ভাই, হ্যাঁ, অনেক আপডেট হইতেছে, অনেক আনবিলিভেবল, চিন্তাই করা যায় না। জি জি জি। আচ্ছা আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, অনেকেই প্রথমবার রিটার্ন জমা দিচ্ছে, সে ওই যে তার আগের গত অর্থ বছরের যে সম্পদ, এটা তো আধার রিসিপ্টে দিচ্ছে অনেকে, আবার অনেকে দিচ্ছে যে গত বছর যেটা ছিল ক্যালকুলেশন করে সেখানে দিচ্ছে, এই কোনটা ঠিক? এটা আসলে আদার রিসিপ্টে দিবে আপনার, মানে লাস্ট ইয়ারের যে ওই যে লেখা আছে প্রিভিয়াস ইয়ারের যে জি জি নেট, এটা আসলে আপনি হুম, ডিক্লারেশন দেওয়ার পরে এটা আসার কথা। হ্যাঁ, কারণ ডিক্লারেশন মানে আপনি এটা জি জি তখন যখন একবার রিটার্ন সাবমিট করবেন, রিটার্ন সাবমিট না করে এখানে দেয়া আইনত ঠিক না। এর আগেরটা কি হয়েছে, এই জন্য আদার রিসিপ্টটা রাখছে। এটা আরো একটু ভালো হইতো যদি ওই অপশনটা করতো যে প্রিভিয়াস ইয়ারের সেভিংস কোন একটা অপশন করতো, সেটা আরো ভালো হইতো। এই জি আদার্স জি জি জি। এখানে ওই আদার রিসিপ্টই দিতে হয়, দিয়ে আনতে হয়, এবং তাই করে কেউ যদি ওইটা দিয়ে ই করে না, ধরা পড়লে আর কি হয়তো ঝামেলা করবে। দাদা আমার তাহলে একটা প্রশ্ন নেটওয়ার্কটা আছে। নেটওয়ার্কটা দিব না? না, প্রথম রিটার্নে নেটওয়ার্কটা দিবেন না, এটা আদার রিসিপ্ট দিবেন। অবশ্যই এখানে ব্যাখ্যা দেওয়ার অপশন আছে, জি জি লিখে দিবেন। দাদা আমার একটা জিনিস জানার আছে একটু। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। শেষ করছি। দাদা দাদা তাই আমার একটা জিনিস জানার আছে, সেটা হলো ধরেন আমার সঞ্চয়পত্র আছে, কিন্তু সঞ্চয়পত্রের ট্যাক্সটা তো ফিক্সড, জি সঞ্চয়পত্রের ট্যাক্স তো ফিক্স, কিন্তু আমার যখন স্ল্যাবে যাচ্ছে আমি ধরেন 15% বা 20% স্ল্যাবে চলে যাচ্ছি আমার ট্যাক্স, এটা অ্যাড করার পর, তাহলে আমি এখানে ফিক্সডটা কিভাবে আমি আলাদা করব? না, আপনি যখন ট্যাক্স ক্যালকুলেশন করা হয় তিনটা ভাবে জি ক্যালকুলেশন করা হয়, একটা জি ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো আপনি জি। যখন এই দরকার নাই, আনতে গেলেই হলো ঝামেলা হবে। যখন তাহলে আমি রিটার্নে তো আমার ইনকাম ইনকামে তো দেখাইতে হবে ওই ইন্টারেস্টটা। মানে আপনি অনলাইন রিটার্ন করতে চাচ্ছেন, জি জি। ওইখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যায় এই আচ্ছা, সময়, মানে ফিক্সড নিয়ে নেয়, ওই এভাবে নিয়ে নেয়। ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট করে আর 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 যদি ম্যানুয়ালি করি আমি তাহলে? তাহলে আপনি ক্যালকুলেশন করে নেবেন, ওটা বাদ দিয়ে ক্যালকুলেশন করবেন। ও আচ্ছা, ওই টাকাটা বাদ দিয়ে আমি স্ল্যাব পালাবো, এই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলো আছে ধরেন আপনার বেতন খাতে আয় আছে, আপনার ধরেন ব্যাংক ইন্টারেস্ট আয় আছে, হ্যাঁ হ্যাঁ তো জি এটারও আয় আছে, ক্যাপিটাল গেইনও হতে পারে। আবার এই জি ফাইনাল এই সঞ্চয়পত্র এগুলো থাকলে এগুলো আলাদা রাখবেন, এটা আপনি মোট জি। আয়ের সাথে রাখবেন না ট্যাক্স ক্যালকুলেশনের সময়, তখন আর ভুল হবে না। আচ্ছা জি 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 জি, বুঝতে পারছি। আচ্ছা জি, ধন্যবাদ দাদা। মোহাম্মদ বিন আলী নূর। জি আদাব দাদা, কেমন আছেন? জি ভাই, শুকরিয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার সাথে ওই মেসেঞ্জারে কথা হয়েছিল আর কি, ওখান থেকে পরিচয়। গত বছর তো আপনাকে চিনতাম না, এই জন্য নিজে নিজে দিয়ে দিছিলাম আর কি। তো এখন আচ্ছা, আমি গতবার ওয়ান পেজ রিটার্ন দিছিলাম আর কি, ওইটা কি এবার আর চালু হবে নাকি বন্ধ করে দিছে? না, বন্ধ করে। ও আচ্ছা, আ- এখন আমার আসলে দিতে হবে যে আমার আম্মু সঞ্চয়পত্রের জন্য ওই সঞ্চয়পত্রের টিডিএস এর যে হিসাবটা রিটার্ন, ওই আমরা যে দিছি অ্যাডভান্স, ওই টাকাটা কিভাবে দেখাবো? এখন আমি তো আগে যে ওয়ান পেজ রিটার্ন দিছিলাম গতবার, ওটা ছিল বাংলায়।
আর এখন দেখতেছি যে এই রেগুলার রিটার্নটা ইংলিশে। এখন তো আমি বুঝতেছি না কি করব, কিভাবে দিব। না সহজ, কঠিন কিছু না। আপনি রেগুলার রিটার্নে ঢুকবেন, শুধু যখন ঢুকবেন দ্বিতীয় পেজে এসে, হ্যাঁ, অ্যাসেসমেন্টে এসে দ্বিতীয় পেজে এসে দেখবেন যে একটা ওই 7টা ইনকামের খাতা আছে। আপনি সঞ্চয় ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে 6 নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সামনে আগাবেন, ওইটাই শো করবে। তো ওইখানে তথ্যাদি দিতে হয় আপনার রেজিস্ট্রেশন কি টাইপের সঞ্চয়পত্র। না, যেমন আমার এখানে আয়ের উৎস হচ্ছে যে, আমি গতটা দেখেই বলতেছি, পরিবার সঞ্চয়পত্র, হ্যাঁ মোট আমি পরিসম হ্যালো মোট এটাই পরি- ওইখানেই ওই 6 নাম্বারটা মোট সিলেক্ট করবেন। মোট পরিসম্পদ গতবার দিছিলাম যে 18 লাখ, যেহেতু 15 লাখ সঞ্চয়পত্র আর 3 লাখ হচ্ছে ধরেন কিছু গোল্ড আছে, তারপর মোবাইল টোবাইল এসব মিলাই হিসেব করে দিছিলাম আর কি। ওখান থেকে মোট আয় মানে যেটা ইয়া পাইছিলাম আমি সঞ্চয়পত্রের যে ইয়াটা ইন্টারেস্ট পাইছিলাম, ওইটা ছিল যে 1,29,000 আর কি সামথিং। আর এখানে 11 নম্বর পয়েন্টে ছিল যে আরোপযোগ্য কর। তো ওইটা নীল আর কি, ব্ল্যাঙ্ক রাখছিল, মানে হয়তো আমি পূরণ করি নাই। মানে তখন তো আমার ওইটা 4 লাখ টাকা এক্সিড করে না, এই জন্য মনে হয় আমি আর দিই নাই। এটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে আমি তো বুঝতেছি না। মানে ব্যাংক না, ইন্টারেস্ট যেটা আসছে হ্যাঁ, এটা ওইটা আরোপযোগ্য করের মধ্যে পড়ছে আমারটা তো পড়ে নাই মনে হয়। না না, আপনার সঞ্চয়পত্র ট্যাক্সেবল ইনকাম, ব্যাংক ইন্টারেস্টও ট্যাক্সেবল ইনকাম, হ্যাঁ দুইটাই ট্যাক্সেবল ইনকাম। আপনি এগুলো দিবেন, ওই এই সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট এটা নতুন করে আর কোনো ট্যাক্স চার্জ করবে না, হ্যাঁ। এই আপনি যেটা দিবেন সেটাই। বরং যদি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট আপনি 4 লাখ টাকা দিলেন আপনি, আর এমনি আরো ইনকাম দেখাইলেন, তখন কি ওই যে আপনার যে এটা তো না, ফাইনাল আর ট্যাক্স কোনো ইনকাম নাই, আর কোনো ইনকাম নাই, শুধু সঞ্চয়পত্রের ওই ইয়াটার জন্য। সিম্পল ফাইল। আপনি শুধু এই যে এই রিটার্নে ঢুকেই এই রেগুলার রিটার্ন আর কি ঢুকে শুধু 6 নাম্বারটা সিলেক্ট করবেন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ওইখানে গেলে আপনার অপশনগুলো আছে, খুব সহজে, কিছু নাই। ক্লেম করবেন একবারে লাস্ট পেজে ট্যাক্স এন্ড পেমেন্টে গিয়ে নিচের দিকে এসে দেখবেন বাম দিকে, হ্যাঁ, সোর্স ট্যাক্স পেমেন্ট আছে কিনা, দুইটা ক্লিক করতে হবে। ইয়েস আছে প্রথমে একটা, ইয়েস ক্লিক করবেন, দ্বিতীয়বার আবার ইয়েস ক্লিক করবেন। হ্যাঁ, ওইটা বুঝছি, কিন্তু এর আগেও তো অনেকগুলো আছে, অ্যাসেট লাইবিলিটি, তারপরে রিবেট, আমার তো ওগুলা লাগবে। ভাই ওইখানে আপনি তো মানে আপনি যে ব্যক্তি, আমার বিশ্বাস যে আপনি ওখানে যা লেখা আছে ওইখানে তাই আমি এই বালা কিনতে গেলে তুই 2টার দিকে যাবি দুপুরে, 3টার 4টার পর ওই সব কি হয়ে যাবে। ভাই আপনি হইলো এই ওখানে ঢুকলে যে তথ্য এত সহজ ভাবে আছে আপনি দেখলেই পারবেন। যেমন অ্যাসেটে ঢুকলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট আবার সঞ্চয়পত্র আছে। তো ওটাতে টিক দিবেন, টিক দিলে ওই নাম্বার আছে, সঞ্চয়পত্র নাম্বার বসাইতে হয়। কি টাইপের সঞ্চয়পত্র, যে বললেন পরিবার সঞ্চয়পত্র, তো ফ্যামিলি সেভিং সার্টিফিকেটও লিখতে পারেন বা পরিবার সঞ্চয়পত্র লিখতে পারেন। নো ইস্যু, নাম্বার দিবেন, ক্লোজিং অ্যামাউন্টটা দিয়ে দিবেন, এই আর কিছু না। যা যা আছে ওই তথ্যগুলো ফিল আপ করবেন। এরপরে যদি না বোঝেন আমার অনেক ভিডিও আছে, আপনি শুধু ওই পাঠটুকুই দেখবেন, হয়তো মানে ভিডিও ও অনেক। আচ্ছা 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 আচ্ছা, আমি তার সঞ্চয়পত্র শুধু ফিল আপ করবো, শুধু সঞ্চয়পত্র গুলো ফিল আপ করবো, তাই তো? আচ্ছা, মানে বুঝতে আপনার পারছি দাদা। যা যা আছে তাই ফিল আপ করবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, জি আদাব। হুম। ইকবাল হোসেন ভাই। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি একটা ব্যাংকে আছি। তো এইবার আমি আসলে প্রথমবার অনলাইনে দিতে চাচ্ছিলাম না, অফলাইনে দিব ভাবতেছি। কি ব্যাংকে আছেন? আমি একটা বিশেষায়িত ব্যাংকে আছি, অতফসিলি ব্যাংকে চাই। তো তফ- এনবিআর, জি তফসিলি মানে ব্যাংকে তো নন, আপনার বাধ্যবাধকতা আছে। জি তফসিলি ব্যাংকের জন্য তো বাধ্যবাধকতা করে দিয়েছে, আপনাকে ই রিটার্নই দিতে হবে, অনলাইনই দিতে হবে। কিন্তু আমাদেরটাও নন শিডিউল ব্যাংক, এটা অতফসিলি সেটাই ব্যাংক, বলা। ও বিশেষায়িত ব্যাংক। ও হ্যাঁ, বিশেষ আছে। জি। তো একটা বিষয় একটু জানার ছিল যে আপনার নতুন ল্যান্ড পারচেজের ক্ষেত্রে ওটা আপনার রিটার্নে কিভাবে শো করবো ম্যানুয়াল, সেক্ষেত্রে মানে, জমি কিনছেন 10 লাখ টাকা দিয়ে, জি এই সাথে রিলেভেন্ট যে খরচগুলো আছে, রেজিস্ট্রেশন খরচ আছে, এখন এমন আরেকটা জিনিস অ্যাড হয়, যেমন সোর্স ট্যাক্স যেটা বিক্রেতা দেওয়ার কথা সেটা আপনার উপর বর্তায় দিছে, তাই না, জি জি ট্যাক্সের হ্যাঁ, টাকাটা। তো এগুলো যোগ করে আপনি পার্সেস দেখাবেন, অ্যাকুইজিশন ভ্যালু দেখাবেন। 10 লাখ টাকা দিয়ে কিনছেন, ধরেন আরো 15% খরচ যোগ হইছে, তাহলে এই 11,50,000 টাকা আপনি অ্যাসেট এডিশনে দেখাইবেন। আচ্ছা। তার মানে হচ্ছে যে আপনার 25C-তে তো আমি দেখাবো টোটাল এই ভ্যালুটা 11.5 লক্ষ যেটা বললেন, হ্যাঁ আপনি 25C-তে। মানে ওইখানে যদি আপনি এগ্রিকালচার প্রপার্টি আর নন এগ্রিকালচার কালচার প্রপার্টি দুইটা টাইপ আছে। আপনি এগ্রিকালচার হলে এগ্রিকালচারে দিবেন, নন এগ্রিকালচার হলে নন এগ্রিকালচারে দিবেন। নন আচ্ছা এগ্রিকালচার হইলো আপনার মানে থাকার, আমাদের থাকার যে জায়গা ওইটা বা ফ্ল্যাট ওগুলো। আচ্ছা, তার মানে খরচটা সহ এবং জমির মূল্য টোটালটা ওখানে দেখাবো। অবশ্যই। তাহলে কি আপনার 10BB-তে আর এখানে দেখানোর দরকার নাই খরচটা, যেটা আমার হচ্ছে যে
রেজিস্ট্রেশন কস্ট বা অন্যান্য যে কস্টটা এটা কি আর দেখানোর দরকার নেই? না, এটা 10B তেই চলে আসবে ডিরেক্ট আপনার অ্যাসেট ভ্যালুর সাথে। আচ্ছা আচ্ছা, মানে যেটা না ওই যে আপনার জীবনযাত্রার বাইক যেটা আর কি এখানে আসবে 10BB, না, এখানে ওখানে আসবে না। না, না, ওখানে দেখানোর দরকার নেই। না, না, ওখানে আসবে না। ওটা তো আপনার অ্যাসেট এডিশন হইছে। এখন এমন হইতে পারে যে আপনি 10 লাখ টাকার জায়গা কিনতে যেয়ে দালালি দিয়েছেন 3 লাখ টাকা। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। সেটা আবার হইলো এই অ্যাসেট এডিশনের সাথে অ্যাসেট ভ্যালুর সাথে 10 লাখ টাকার সাথে ওইটা আবার এড করতে পারবেন না। ওইটা এড করলে আবার বেশি হয়ে যাবে। তখন আবার হইলো মামলা খাইতে হবে। তখন হইলো এগুলো হইলো যদি আপনি জীবনযাপন ব্যয়ের সাথে দেখায় দেন, ওইটা হইলো ভিন্ন জিনিস। আচ্ছা আচ্ছা, তার মানে জমির দাম এবং রেজিস্ট্রেশন কস্ট পুরোটা হচ্ছে আপনার অ্যাসেট হিসাবে যাবে। 10 থেকে 15% যা ভ্যালু 10 থেকে 15% খরচ যায় পরে শুধুমাত্র টিডিএসটা এড হওয়ার কারণে। আগে মানে 10% মতো দলিলের উপরে তো লেখাই থাকে আর কি অ্যামাউন্ট গুলা। মূল্য কত, তো হ্যাঁ, কত হ্যাঁ, লেখাই থাকে। ওগুলা দেখে যোগ করে হুম, বসাই দিলে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই ভাই, জানা। থ্যাংক ইউ। সাজিদ ভাই, আদব। আদাব ভাই, দান দানের ক্ষেত্রে দান করটা কি দাতা দিবে নাকি দান গ্রহীতা দিবে? এবং যে করবে দানদাতা। দান দাতা দিবে। দান কর আইন অনুযায়ী স্ল্যাব অনুযায়ী দান কর নির্ধারণ করলো। ইনকাম দান কর ট্যাক্স ওইটা একটা স্ল্যাব, এটার অথরিটিও বেসিক্যালি এই ডিসিটি মানে ইনকাম ট্যাক্স। একটা দান কর অনুযায়ী স্ল্যাব অনুযায়ী দান কর নির্ধারণ করলো। এই দান করটা কি আলাদা করে জমা দিবে নাকি স্বাভাবিক ওই যে একটা কর দায় নির্ণয় করে সেখানে যোগ করবে? ওটা আলাদাই, কোডও আলাদা, ওইটা পুরো আলাদা একটা আইন, দান কর আলাদা একটা আইন, কিন্তু আলাদা ওই কোড অনুযায়ী টাকাটা কি দান করটাকে আলাদা কোড অনুযায়ী জমা দিবে? হ্যাঁ, হ্যাঁ, আলাদা করে অনুযায়ী জমা। এই সাদা কর দায় আমরা যে জেনারেল স্ল্যাব অনুযায়ী কর দায় নির্ণয় করি সেখানে যোগ হবে না। না, না, না। ধরেন আপনি দান করছেন 5 লাখ টাকা দান করছেন, 5 লাখ টাকার মধ্যে 20,000 টাকা আপনি এক্সাম্পশন সুবিধা পাবেন। বাকি 4,80,000 টাকার উপর আপনি 5% হারে যে ট্যাক্সটা আসছে ওই ট্যাক্সটা আপনি দিচ্ছেন, ওইটা আপনার খরচে জীবনযাপন ব্যয় যে ওইখানে চলে আসবে জি জি। এইটুকু। কিন্তু আলাদা কোড অনুযায়ী আলাদা কর দায় স্ল্যাব অনুযায়ী আলাদা কোড জমা দিবি। জি, জি, কিন্তু জি, জি। স্বাভাবিক স্ল্যাবে যোগ হবে না, কর দায় যোগ হবে না। হ্যাঁ, আচ্ছা, দাতাই দান করটা গ্রহণ করবে। রাইট। থ্যাংক ইউ। মাসুদ সিকদার ভাই, হ্যালো, আদাব স্যার। জি ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার কি অবস্থা? আচ্ছা ভাই, আমার তো আসলে আমরা তো ব্যাংকে চাকরি করি। আমি সরকারি ব্যাংক রূপালী ব্যাংকে আছি। জি, কিন্তু ওই আমার স্যালারি মানে আমার যে লোন দিয়েছি, আমি লোন নিয়েছি, জায়গা কিনছি। এখন দেখা যাচ্ছে যে আমি লোনের মানে অ্যাসেট লাইবিলিটি মিলাতে গিয়ে জায়গার দাম বাড়া দিছি, ওইদিকে এটা মিলে দিছি জাস্ট। এটা তো ঠিক হয় না এটা। না, না, হ্যাঁ, ঠিক হয় না। জায়গার দাম তো আপনি বাড়াইতে পারবেন না, জায়গার দাম বাড়াইলে তো বিপদ। ওইটা নিয়ে প্রবলেম আছে। এখন তো এটা তো ঠিক করতে হবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, রিটার্ন সাবমিট করে ফেলছেন? না, করি না এখন। না, এটা করেন না, জায়গার দাম বাড়ানো যায় না। হ্যাঁ, এটা অ্যাকুইজিশন ভ্যালু বলা, হ্যাঁ, বাজার মূল্য না। দুইটা যদি হইতো যে বাজার মূল্য বসাও তাইলে আপনি বাজার মূল্য বসাইতে পারতেন, কিন্তু এখানে দেখে লেখা আছে অ্যাকুইজিশন ভ্যালু মানে ক্রয় মূল্য। আপনার হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনি হলে অ্যাকুইজিশন ভ্যালুটাই দিতে হবে। আপনার জায়গার দাম যেটা 10 লাখ টাকা ছিল 10 বছর আগে কিনছেন, এখন এটা 1 কোটি টাকা, নট ম্যাটার, জায়গার দাম 10 লাখ টাকাই। আচ্ছা আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, এটা অবান্তর কিনা বুঝতেছি না, তবু বলি। আমার এক চাচি আছেন গ্রামে, তার সঞ্চয়পত্র আছে, বিধায় ওনার ইয়ে করতে হচ্ছে, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হচ্ছে। এখন উনি তো গ্রামের এক মহিলা, ওনার 20 লাখ টাকা আছে, ওখান থেকে আয় নিয়ে চলে। এখন ওনার তো লাইবিলিটি তো নেই, এটা মিলাবো কিভাবে? ওনার অ্যাসেট লাইবিলিটি নেই। আচ্ছা, আমি আপনাদের দেখাবো, আমি বলছি আমি শেষ সময় এই যে অ্যাসেট লাইবিলিটি আসলে এটা না, আমি এই যে একটু আগে বললাম ওনার 20 লাখ টাকা ছিল না, 20 লাখ টাকার সাথে ধরেন কত সে 2 লাখ টাকা ইন্টারেস্ট পাইলো, তাই না? 2 লাখ টাকা ইনকাম। তো 20 লাখের সাথে আমরা ব্যক্তিগত জীবনে যদি চিন্তা করেন তাহলে 2 লাখ টাকা ইনকাম। এই 2 লাখ টাকাতে যদি এমন হয় সে 2 লাখ টাকাই খরচ করে ফেলে, হইতেই পারে যদি 2 লাখ টাকা খরচ না করলো 1,80,000 টাকা খরচ করলো, তাহলে 20,000 টাকা তার সেভিংস রইলো না? হ্যাঁ,
এই সেভিংসটা যোগ হবে কিন্তু ওই 20 লাখ টাকার সাথে এই 20,000 টাকা যোগ হবে না, যোগ হয়ে হ্যাঁ হবে। ওই ফাইন্যান্সিয়াল যে আইটি 10 এর বি আছে ওইখানে এটা মিলে যাবে। এখানে তো কোনো লাইবিলিটি নাই, এটা কিন্তু ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না, এটা হইলো একটা ব্যক্তিগত আচ্ছা রিটার্ন। মানে আপনার আগের যা ছিল এই বছরে এসব যা এডিশন হয়েছে, সেভিংস হয়েছে, মিলে যাবে। নেট ওয়েলথ বাড়ছে আর কি। হ্যাঁ, ওই টাকাটার সাথে মিলে যাবে, ওইটাই হলো ইস্যু। এটা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না যে আমার অ্যাসেট এবং লাইবিলিটিস মিলতে হবে, হ্যাঁ এটা এরকম না। এটা অনেকের মধ্যে এই ধারণাটা আছে। যদি আপনি এমন হয় আপনি হলো 20 লাখ টাকা এন্ট্রি দিয়েছেন, 1,80,000 টাকা খরচ দিয়েছেন, দেওয়ার পরে 20,000 টাকা আপনার গ্যাপ থাকবে। ঠিক আছে, আমি দেখাই দিব কিভাবে 20,000 টাকা গ্যাপ থাকে। আমাকে লাস্ট 10 মিনিট আপনারা সময় দিয়েন। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তৌহিদুর রহমান ভাই, তৌহিদুর রহমান ভাই আনমিউট করে নেন। উনি বলছিলেন একবার, ও আচ্ছা, ওই উনি প্রশ্ন করছিলেন আমার। ব্যাংকে আছি তো, তো আমার লোন আছে, ঠিক আছে। জি লোন দিয়ে টাকা দিয়ে আমি একটা জায়গা নিয়েছি, আর বাকি টাকা আমি কি করলাম কি আমার আম্মার নামে এবং ওয়াইফের নামে কি করলাম সঞ্চয়পত্রে কিনলাম, ঠিক আছে। তো হতেই পারে। এটা আমি অ্যাসেট সাইডে ঋণ প্রদানে দেখাইছি 45 লাখ টাকা। এতে কোনো সমস্যা হবে কিনা? আপনার ওয়াইফের নামে কি এই টিআইএন আছে? ঋণ আছে। তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা আপনি লোন দেখানো দরকার কি? তাহলে কিভাবে দেখাবো? তাহলে আপনি এটা কাজ করতে পারেন, গিফট দেখা দিতে পারেন, গিফট দেখা দিতে পারেন। আর লোন দেখাইলেও মানে আপনার ফাইলে এটা আচ্ছা অ্যাসেট আচ্ছা থাকবে, আর বাবির লাইবিলিটি হিসেবে থাকবে। দুইজনের হিসাব করলে কিন্তু রেজাল্ট জিরো। আপনার দুইজনের, আপনার ব্যাংকে যদি চাকরি করেন, যদি জি সরকারি জি জি। আর্থিক ওই সম্পদ বিবরণী দিতে হয়, তা আলটিমেট আপনাদের নেট ওর সমান। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ধন্যবাদ। ইউ থ্যাংক ইউ। ফুরকান আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছেন দাদা? জি ভাই। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্টের আর্নিংস এবং ডিডাকশন এটা কি দেখানো লাগবে? অবশ্যই, কেন দেখাবেন না? আপনার যদি এখান থেকে 100 টাকাও লাভ হয়, ওইখান থেকে যদি আপনি রিটার্ন সাবমিট না অ্যাকনলেজমেন্ট স্লিপ না দেন, তাহলে তো আপনি 15 টাকা ট্যাক্স কাটবে। অ্যাকনলেজমেন্ট স্লিপ দিলে 10 টাকা ট্যাক্স কাটবে। তো আপনি তো ট্যাক্স দিছেন, 10 টাকা হলে তো দিছেন, তো জি, দেখাবেন না। এখন হচ্ছে ওখান থেকে এটা কোন খাতে যাবে যে সেভিংস অ্যাকাউন্টের আর্নিংস এবং ডিডাকশনটা? ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ব্যাংক ইন্টারেস্ট। মানে ওটা ওই যে ফাইন্যান্সিয়াল ইয়েতে যাবে না? জি আর একটা ইস্যু হচ্ছে এফডিআর এর ক্লোজিং ভ্যালু আছে 10 লাখ। জি। এখন ওই যে যে ডিডাকশন গুলো এবং আর্নিং গুলো হয়েছে ওগুলো কি ফিনান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে যাবে? ডিডাকশন না তো, ইনকাম, জি জি, ইন্টারেস্ট যেটা পাইতেন সেটা। যে ইনকাম কাটছে এবং যে ট্যাক্স কাটছে আর কি। ব্যাংক ট্যাক্স, ওই যে এটার যে সোর্স ট্যাক্স কাটছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো সোর্স ট্যাক্সই যাবে, ওটা সিম্পল। ওইখানে দেখাবেন, ওইখানে 3টা অপশন আছে, হ্যাঁ। আপনি ইন্টারেস্ট কত পাইছেন, এটা অ্যাকশন এবং জি রিলেটেড এক্সপেন্স। যদি ওই আপনার এফডিআর এর এবং ডিপিএস এর ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোনো চার্জ কেটে থাকে, যেমন অনেকে কি করে এসএমএস চার্জ নেয়, জি, আবার অনেকে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি নেয়, আমি যে বলতেছিলাম জি এক্সাইজ ডিউটি নেয়। এই দুইটাই হলে আপনি ওইখানে খরচ হিসেবে দেখাই দিবেন। যদি আপনি ইন্টারেস্ট পাইছেন কত, 20,000 টাকা, জি এসএমএস চার্জ কাটছে ধরেন 200 টাকা, জি আর টিডিএস কাটছে 2,000 টাকা। তো জি এক্ষেত্রে ইনকাম কত? ইনকাম হলো ওই শুধু অ্যালাউবেল যে খরচ 200 টাকা, ওইটা বাদ দিয়ে 19,800 টাকা আপনার ইনকাম হবে, 20,000 টাকা দেখাবে না, জি জি জি, ইনকামের মতো। বুঝতে পারছি। জি জি। ধন্যবাদ। পলাশ চন্দ্র, হ্যাঁ দাদা নমস্কার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই ভালো আছি। আমি কৃষি ব্যাংকে আছি। তো আমার চাকরি জীবন আপনার 5 বছর হলো। জি। তো আমার যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনার মানে আচ্ছা, আমাদের তো অনেক। হ্যাঁ দাদা, কোন ব্রাঞ্চে? আমি আছি আপনার সন্দ্বীপ দোপারাট শাখা, চট্টগ্রাম পশ্চিম। হ্যাঁ, তো আমার যে সমস্যাটা সেটা হলো আপনার মানে আমাদের তো অনেক প্রকারের লোন আছে, পার্সোনাল লোন, তারপরে হচ্ছে যে আপনার স্টাফ লোন, হাউস বিল্ডিং, এটা হাউস বিল্ডিং এখনো পাই নাই, তবে আপনার বাইক লোন, কম্পিউটার লোন। তো এক্ষেত্রে আপনার একটা 4 মিনিটের ভিডিও দেখছিলাম আমি যে মানে লোন পরিশোধটা দেখানো লাগে না, ঠিক আছে, কিন্তু আমি অলরেডি রিটার্ন সাবমিট করে ফেলছি।
লোন পরিশোধ বলতে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে দেয়া লাগে, মানে কোথাও আনতে হয় না, খরচ হিসেবে ক্যাশ থেকে বাদ দিতে হয় না, এটা বলছি। আমাদের তো হচ্ছে যে আপনার ওই যে ইনস্টলমেন্টটা ওই বেতন থেকে স্যালারি থেকে কেটে ফেলে কিছু, আবার কিছু আছে আমরা নিজেরা দিই। তো সেইগুলো আমরা কিভাবে দেখাবো সেই খরচগুলা? আপনাদের তো ভাই স্টেটমেন্ট দেয়, মানে আমার তো মানে অজস্র স্টেটমেন্টে কিন্তু লেখা আছে, যেমন আমার এই যে এখন সামনেও আছে এখন, যে আপনার উনি কম্পিউটার লোন নিছে 85,000 টাকা, তো 85,000 টাকার মধ্যে সে 8,000 টাকা পরিশোধ করছে, আর 77,000 টাকা আছে, আর এখানে ইন্টারেস্ট চার্জ করছে 718 টাকা, ঠিক আছে? তাইলে তার খরচ কত? 718 টাকা। এই যে 1,000 টাকা দিল, এই 8,000 টাকা কোথাও দেখাইতে হবে না। কেন দেখাইতে হবে না? কারণ হলো আপনার একদিকে লোন কমছে, আরেকদিকে ক্যাশ কমছে। বুঝছি। এখন আমাদের তো হচ্ছে যে আপনার ওই যে প্রতি মাসে যে অ্যামাউন্টটা কাটে, যেমন আমার 500 টাকা করে ওখানে কাটে, তারপর আপনার পার্সোনাল লোন আলাদা করে কাটে, আবার হচ্ছে যে বাইক লোন সেম এজ। তো এগুলা তো আমার খরচ হিসেবে মানে না দেখাইলে পরবর্তীতে আমি কিভাবে সমন্বয় করব এই টাকাটা? দেখাইবেন না কেন? আপনি তো বছরটা বছর দেখাই দিবেন। ইন্টারেস্ট তো বছর বছর চার্জ করতেইছে। শো করতেছে না যে আপনার এত টাকা ইন্টারেস্ট গেল, আপনি লোন ছিল 2 লাখ টাকা, বাইক লোন 2 লাখ টাকার থেকে এইবারে আপনি দিচ্ছেন ধরেন 20,000 টাকা, তো হলো কত? 1,80,000 টাকা, কিন্তু 1,80,000 টাকা জায়গায় হয়ে গেল কত? 1,82,000 টাকা। তাহলে এই 2 কিভাবে হলো? এই 2,000 টাকাই তো ইন্টারেস্ট। তখন আপনি ইন্টারেস্ট খরচ দেখাবেন 2,000 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000 টাকা যদি দিলেন, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কাটলো 18,000 টাকা, আর ইন্টারেস্ট গেল 2,000 টাকা, এই 20,000 টাকা গেল। বুঝছি। হ্যাঁ ধন্যবাদ দাদা। আর আরেকটা দাদা ব্যাপার হলো পিএফ এর টাকাটা আমাদের তো হচ্ছে যে আপনার সেন্ট্রাল লেজার ছিল না আগে, আমরা হচ্ছে যে ওই যে স্টেটমেন্ট দেখে আপনার পিএফ এর অ্যাকাউন্ট থেকে প্রতি বছরটা দেখাইতাম। এখন এবার সেন্ট্রাল লেজার থেকে আমি পুরো টাকাটা মানে দেখাই দিচ্ছি, এক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, আমি আবার ওই নোট দিয়ে দিচ্ছি যে মানে এটা মানে অতীতের পিএফ এর টাকা। ও মানে আগে দেখান নাই, এরকম ছিল? সেন্ট্রাল লেজার ছিল না, আমরা প্রতি বছরেরটা আমি তো ওই আপনার গতবার দিলাম ফার্স্ট রিটার্ন, জিরো রিটার্ন, তাও এবারও রিটার্ন এবার অনলাইনে দিচ্ছি আর কি। এই জিরো রিটার্ন ভাই বলে যান। আপনি 1 টাকা দিলেও কিন্তু জিরো রিটার্নের মধ্যে পড়ে না, বুঝছেন? মানে জিরো ট্যাক্স রিটার্ন পড়ে না, 1 টাকা ট্যাক্স দিল। আপনার ব্যাংক তো আপনার ইন্টারেস্ট কেটেই নেয়। এই ইন্টারেস্টের উপর ট্যাক্স, আপনি ট্যাক্স দিয়েছেন, আপনি জিরো হলো কেন? আপনি রিটার্নটা যখন দেখবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তখন লেখা থাকবে যে আপনি ইনকাম এত, আপনার ট্যাক্স এত। তো যেখানে ট্যাক্স টাকাও দিয়ে থাকে, তাহলে তো আসলে জিরো রিটার্ন হয় না। ঠিক আছে দাদা, ওকে। নাহিদ হাসান ভাই, হ্যাঁ দাদা, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম। এবছর আমি নতুন চাকরিতে জয়েন করি, একটি সরকারি চাকরি। শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তে আমি এবছরই প্রথম রিটার্ন দেব, কিন্তু আমি ইনকাম 2010 সাল থেকে করি। তো 2011 সালে আমি 2টা গরু কিনি আর কি, ফ্রিজিয়ান গরু। সেখান থেকে আমার এখন প্রায় 30 প্লাস গরু আছে। এখন আমি আমার রিটার্ন অ্যাসেটে এই 30 প্লাস গরুটা আমি কিভাবে দেখাবো? এটা হলো প্রথম প্রশ্ন। মানে এটার মূল্যটা কত দেখাবো? যে ভাই একুইজিশন বলবে, আপনি যখন যত টাকা দিয়ে কিনেছেন অত টাকা দিয়া, এখন হতে পারে যে একটা গরু কিনে বাছুর হইছে, ওটা বাড়ছে, হুম। তাই না? মানে আমার 2টা থেকে তো এখন 30 প্লাস গরু। তাহলে আমি 2টা গরু সাপোজ 1,20,000 টাকায় কিনছি, এখন আমি 30টা গরুর দাম কি 1,20,000 থাকবে? আইফোন যদি তাই রাখে। মানে আমি এর মধ্যে আবার কিছু গরু বিক্রি করে মাঝে মধ্যে কিছু জমিও কিনছি। এখন এটা আপনার ইনকাম জেনারেট, আপনি ইনভেস্ট করে ইনকাম জেনারেট। ধরেন আপনি প্রথম 2টা গরু আপনি 10 লাখ টাকা দিয়ে শুরু করছেন, হ্যাঁ এখন হ্যাঁ। গরু বাচ্চা দিছে, ওইটা হইছে এরকম যে 2টা গরু 2টা বাচ্চা দিছে, তো এর মধ্যে কি করলেন, একটা ইয়ে দিছে, দুধ বিক্রি করতেছেন, ওটা একটা জি ইনকাম। জি। সেই সাথে একটা বাচ্চা 1 বছর হয়েছে, 1 বছর পরে আপনি বিক্রি করে দিছেন, তো ওইখান থেকেও তো ইনকাম হয়েছে, এবং ওগুলো খরচ আছে, ইনকাম থেকেই তো আপনি আবার এগুলো কন্টিনিউয়াসলি বাড়ছে। না, আমি যে জমিটা কিনছি সেই অর্থ বছরে আমি গরু বিক্রি করে জমি কিনছি, সেটা তো ওই 10 লাখ টাকার জমি কিনছি। তাহলে তখন আমার ওটা ইনকাম, যে ট্যাক্সেবল যে ইনকাম, ওটা তো ক্রস করে ফেলে, তখন ওটা আমি কিভাবে মিলাবো তাহলে? ট্যাক্স দিয়ে ইনকাম দেখাবেন। আর আপনার যদি লাইসেন্স থেকে থাকে, একটা সুবিধা আছে, আপনাদের 10 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স জিরো।
10,01,000 থেকে 20,00,000 পর্যন্ত 5% আপনাদের এই ফিল্ডে। তো আপনারা ওই শর্তে রিটার্নটা সাবমিট করেন। আপনাদের আরেকটা সুবিধা প্রশ্ন হলো, আমার একটা 25 লাখ টাকার একটা সিসি লোন নেওয়া আছে 2023 সালে। এখন এটা নিয়ে আমার কৃষি কাজে হলো ইনভেস্ট করা আছে, সেখান থেকে যে লাভটা পাই এই পুরাটাই কি আমার ট্যাক্সেবল ইনকাম হবে, না ইন্টারেস্ট বাদ দিয়ে যেটা আসবে সেটা ট্যাক্সেবল ইনকামে আসবে? এগ্রিকালচার, হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাংক ইন্টারেস্ট অ্যালাউয়েবল খরচ পারপাসটা কি কৃষি ব্যাংক থেকে নিয়েছেন না অন্য ব্যাংক এটা থেকে? আমাকে সিসি লোনটা ওই এগ্রো ফার্মের উপরে দেয়া আছে আর কি। না না না, সিসি লোন ওইটাতে হবে না। এগ্রিকালচারের ক্ষেত্রে একটু হিসাব আছে। এগ্রিকালচার আপনার দুইটা এগ্রিকালচার, ডেইরি ফার্মও আর এমনিও, যদি আপনি প্রপারলি হিসাব রাখেন, জি। অ্যাকাউন্টস মেনটেন করেন, বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন, না না না, এগুলা নাই। তো তাহলে আপনি পাবেন না। আপনি 60% পর্যন্ত সর্বোচ্চ খরচ দেখাতে পারেন, যা ইনকাম হয়। তাহলে আমার ইন্টারেস্টটা কিসে, যে ইন্টারেস্টটা দেয়া লাগে বছরে 3 লাখ টাকা? ওর মধ্যেই চলে আসবে। ধরেন আপনি এই আপনার গরুর খামারেই ধরেন ইনভেস্ট করছেন, খাবার টাবার কিনা লাগবে বা গরু কিনছেন, যাই করছেন, ওখানেই আপনি এই লোনটা নিয়ে ইনভেস্ট করছেন। তো এই ক্ষেত্রেও যদি আপনি হিসাব না রাখেন, এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ টোটাল ইনকামের 60% পর্যন্ত অ্যালাউয়েবল খরচ দেখাতে পারেন। এর মধ্যে আপনি ইন্টারেস্টও চলে আসবে, অন্যান্য যা খরচ আছে তাও চলে আসবে। আর যদি হিসাব রাখেন সেক্ষেত্রে আপনি 80% খরচ হয়, সেটা তাইলে তারা মেনে নেবে। তাহলে তো ট্যাক্সেবল ইনকামের স্ল্যাব অনেক বেড়ে যাবে আর কি, 15% চলে যেতে পারে, 20% চলে যেতে পারে। কিন্তু আপনি ওই সুবিধাটা নেবেন, এটা 10 ওই লাখ 10 লাখ পর্যন্ত এটা এছাড়াও আছে ওই না, আমি এখন তো সরকারি চাকরি করি, আমি তো ওই ট্যাক্সে ওইটা কি দেখাতে পারবো? বাবির নামে করবেন, উনি সরকারি চাকরি করে। তাহলে বাবার নামে করবেন, মার নামে করবেন, ভাইয়ের নামে করবেন, এত কিছু বলে দিতে হয়। আর না হলে আচ্ছা, আপনার আমি আপনাকে মানে আমার এই রিটার্নটা আপনাকে দিয়ে দিয়াবো মনে করতেছি, মানে এর জন্য আমি আরো কিছু শিখতেছি আর কি, কিছু জানার বিষয়টা আর কি। আমি পার্সোনালি নক দেবো আপনাকে পরে। যে কোনো ইস্যু নেই, আচ্ছা 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 আচ্ছা। লিমিটেশন আছে গভর্নমেন্ট চাকরিজীবীদের। দাদা নমস্কার, একটু কথা বলতাম। হ্যালো, চন্দন কুমার দাদা, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি দাদা। বলেন বলেন। বলছি আমার দুটো প্রশ্ন ছিল দাদা। বলেন বলেন দাদা। বলছি আমি একটা এমপিভুক্ত প্রতিষ্ঠানে মানে কলেজ শাখায় চাকরি করি লেকচারার পদে। জি জি। তো আমার দুটো প্রশ্ন হলো যে আমরা এই বেতনের স্কেল অনুসারে একটা বিশেষ প্রণোদনা আমাদের সরকার দিয়ে থাকেন। হ্যাঁ, এই যে টাকাটা, আর আরেকটা টাকা হচ্ছে আপনার আমরা ওই উত্তরপত্র মানে পরীক্ষার খাতা দেখার পরে আমরা একটা অনারিয়াম পেয়ে থাকি। এই দুটো মানে উম, টাকাটা কোথায় আমরা আর কি অন্তর্ভুক্ত করবো, এটা আমার একটা প্রশ্ন ছিল। বিশেষ প্রণোদনা হলো একটা, এই অনলাইনে দিলে একটা স্পেশাল বেনিফিট একটা অপশন আছে, ঠিক আছে? স্পেশাল বেনিফিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যালাউন্স স্ল্যাশ স্পেশাল বেনিফিট, প্রথমে ডিআরএস অ্যালাউন্স লেখা স্ল্যাশ দিয়ে হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখিয়ে দিবেন। আর খাতা হ্যাঁ দেখে অনারিয়াম পান, এটা কিন্তু ওইটা এই আদার্স ইনকামে আসে। ওইখানে গিয়ে আপনি আবার সোর্স ট্যাক্স কেটে রাখে, আপনাদের যখন পেমেন্ট করে উৎসে 10% ট্যাক্স কেটে রেখে পেমেন্ট করে, মানে আমার জানা মতে আমি কয়েকজনটা পাইছি। তো সেক্ষেত্রে ওই আপনার একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, পেমেন্টটা যখন দিবে অথরিটি থেকে। আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কোনো পেমেন্ট পেয়ে থাকেন, ন্যাশনাল ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে নেবেন যে ভাই আমার তো ট্যাক্স কাটা হয়েছে, তো ওইটা চালানটা দেন বা সার্টিফিকেটটা দেন। তখন আপনি ওইটা ওই আদার্স ইনকামে গিয়ে দেখাই দিবেন। আদার্স ইনকাম উইথ টিডিএস একটা অপশন আছে, ওইখানে দেখাবেন। আমাদের বোর্ড থেকে রকেট অ্যাকাউন্টে আপনার কথা ভেঙে আসতেছে দাদা। হ্যালো, আচ্ছা আপনার কথা হ্যাঁ আসতেছে না দাদা, দাদা, আসতেছে না।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি। হ্যাঁ, বলছে আমাদের ওই খাতা দেখার অনারিয়ামটা তো যশোর বোর্ড থেকে সরাসরি আমাদের রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করে। করুক। ধরেন আপনার কি এই হিসাবটা আছে একটা খাতা দেখার জন্য কত টাকা পেমেন্ট করে? ওইটা খাতার সংখ্যার উপর নির্ভর ওটা। এখন ওইটা যদি আপনি ট্র্যাক করতে পারেন যে আপনার ট্যাক্স কেটে রাখছে, তাহলে চালানটা নিয়ে নিবেন আপনার যশোর বোর্ড থেকে। আর যদি ট্র্যাক করতে না পারেন ওইটা আপনি আদার্স ইনকাম হিসেবে আরেকটা এনি আদার ইনকাম আছে ওইখানে অ্যাড করে দিয়ে দিবেন। আর একটা প্রশ্ন ছিল, বলছে আমাদের ভাতা এবং কল্যাণ তহবিল 10% টাকা কেটে আমাদের ভবিষ্যতের জন্য আর কি, কিন্তু এই টাকাটা আমরা কোথায় লিপিবদ্ধ করব? এই টাকাটা প্রভিডেন্ট ফান্ডে যেটা আছে ওইটা ইনভেস্টমেন্ট অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে আসবে। আর আপনারা ইসে যায় IT10 এর বিতে অ্যাসেটে যায় প্রভিডেন্ট ফান্ড একটা দিবেন আর একটা অ্যাড করে ওটা কল্যাণ তহবিল দিয়ে দিবেন। দুই ভাবে দিয়ে দিবেন, একটা কল্যাণ তহবিল, একটা প্রভিডেন্ট ফান্ড। কোথায় কোথায় বললেন যেন এটা? IT10B যেখানে অ্যাসেটস গুলো দেয় না ওইখানে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ দেন ওইখানে তো লেখাই আছে যে প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, ওইখানে যারা হ্যাঁ। একটা দিবেন প্রভিডেন্ট ফান্ড লিখবেন আর একটা লিখবেন কল্যাণ তহবিল। দুইটা তো আলাদা আলাদা কাটে, আলাদা আলাদাই আপনাদেরকে, এবং আমার হিসাবও থাকে আলাদা আলাদা দুইটা। হুম। ঠিক আছে দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তহিদুর রহমান আর কিছু ভাই আর কিছু বলতে চান? তাহলে আমরা ওই আরেকটা বিষয় দেখাবো আর কি, কিভাবে আমাদের asset- জি ওই হ্যালো, আমার একটি প্রশ্ন ছিল। আচ্ছা, তহিদুর রহমান ভাই আগে বলেন। আচ্ছা, আমরা যে লোনের কিস্তি পরিশোধ করি, ঠিক আছে, এটা আমরা কোন জায়গায় দেখাবো? মানে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী, এখানে কোন জায়গায় এটা দেখাতে হবে? ওইখানে ইন্টারেস্ট একটা পার্সোনাল লোন ইন্টারেস্ট একটা অপশন আছে, এটা আপনি অফলাইনেও আছে অনলাইনেও আছে। ওই ইন্টারেস্টে শুধু আসবে, কিন্তু এখানে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে না, শুধু ইন্টারেস্ট যেটুকু দিবেন ওইটুকু আসবে। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সহদেব মজুমদার দাদা। জি আদাব, হ্যালো। জি 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 আদাব। আচ্ছা, একটা বিল্ডিং বাবদ যদি খরচ দেখায়, দাদা নমস্কার। আচ্ছা, এই রাকিব ভাই বলতেছে, একটু শেষ হোক দাদা। আচ্ছা দাদা, ঠিক আছে। জি, মনে করেন একটা বিল্ডিং বাবদ আমি 50 লাখ দেখাইছি, আছে এর এগেনস্টে কি ডকুমেন্ট দেখাইতে হয়? আচ্ছা, বিল্ডিং যদি আপনার যদি বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে পিডব্লিউডি এর যে রেট আছে ওই রেট অনুযায়ী আপনার খরচটা অ্যালাউয়েবল খরচ হিসেবে মানে অ্যাসেট হিসেবে দেখাতে পারবেন, আপনার মন মতো দেখাতে পারবেন না। আর যদি অন দা প্রসেস থাকে, দেখা যায় প্রতি বছরই তো আমরা রিটার্ন সাবমিট করি, এক বছর আবার বিল্ডিং নাও হইতে পারে, তখন যে খরচটুকু হয় ওইটা আমরা অ্যাডভান্স হিসেবে রেখে দিব, তখনও আমি বিল্ডিং এ অ্যাড করব না। আর ফাইনালি হওয়ার পরে পিডব্লিউডি এর রেট অনুযায়ী আপনি অ্যাসেট এডিশন করে নেবেন। আচ্ছা, এটা গ্রামে হলেও কি রেট কার্যকর হবে? জি, ধন্যবাদ। স্যার, বিল্ডিং চলমান থাকলে কি বলছেন, নির্মাণাধীন থাকলে কি বলছেন যে এটা আবার ওইখানে একটু বলেন। দুইটা অপশন তো অ্যাসেটে, একটা হইলো এগ্রিকালচার প্রপার্টি, একটা নন এগ্রিকালচার প্রপার্টি। এটা তো নন এগ্রিকালচার প্রপার্টি, ওইখানে নন এগ্রিকালচারের ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা অ্যাসেট আর একটা অ্যাডভান্স মেড ফর। ওইখানে আপনি দিয়ে দিবেন যে বিল্ডিং নির্মাণাধীন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যা হয় আপনি তা ওইখানে দেখায় রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, সহদেব মজুমদার দাদা বলেন। হ্যাঁ দাদা, ভালো আছেন? জি দাদা। হ্যালো জি দাদা বলেন, শুনতেছি দাদা। দাদা, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার তো এবার টিন বাধ্যতামূলক, আর আমার ওয়াইফের জায়গা কিনা বেচা বা দান বাবদ একটা টিন করতে হয়েছিল, কিন্তু তার কোনো ইনকাম নেই, সে আমার উপর নির্ভরশীল। এখন কি তার ওই ইনকাম ট্যাক্স ফাইল বাধ্যতামূলক? হচ্ছে প্রথম প্রশ্ন। আর এটা আগে শুনি। আচ্ছা, আপনি কি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার? হ্যাঁ, আমি গভর্নমেন্ট সার্ভিস, কিন্তু ওয়াইফ না। বৌদির যেহেতু টিআই না আছে, রিটার্ন সাবমিট করে যান। বৌদি কি হাউস অন্য কিছু করবে? ওয়াইফেরটা বলতেছি, ওয়াইফেরটা তো কোনো ইনকাম নাই, শুধুমাত্র জায়গা বাবদ একটু করতে হয়েছিল।
ওর বাবা একটা জায়গা দান করছে আর কি, এই জন্য করতে হয়েছিল বাধ্য হয়ে। কিন্তু রিটার্ন সাবমিট করে যান, জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। আচ্ছা, তাইলে ওই তার যত সম্পদ আছে, স্বর্ণ আছে, এগুলি আর আমার অ্যাকাউন্টে দেখাবো না, আমি সব ওর ফাইলে দেখাই দেবো না? ওনারটা ওনার ফেলে দেখায় দেন, আপনার ফেলে দেখানোর দরকার নেই, যেহেতু ট্রেন আছে আপনার কেন বোঝা নিবেন আপনার ওয়াইফের, বরং আপনি বদির টুকটাক ইনকাম দেখে বদির ফাইলে ভারী করতে পারেন, 4 লাখ টাকা পর্যন্ত সুবিধা আছেই। আরেকটা হচ্ছে, আমি গত অর্থ বছরে মানে 23-24-এ একটা এফডিআর করছি, ধরেন 8 থেকে 9 লাখ টাকা। কিন্তু আমার তো আর ওই গত অর্থ বছরে এই টাকাটা আয় হয় না, কিন্তু আমি এই টাকাটা আয় করছি গত 5 বছরে একটা ডিপিএস করার মাধ্যমে। এখন তাছাড়া আমার হাতে আরো 5-7 লাখ টাকা আছে, কিন্তু আমার এই গত অর্থ বছরে এত টাকা আয় হয় নাই, কেন আমার এই ডিপিএস এ আছে 8 লাখ, আবার হাতে আছে 5 লাখ। মানে এত টাকা আমি তো প্রথমবার হিসেবে কিভাবে এত টাকা ম্যানেজ করব? না ওটা ঠিক আছে, একটা হলো আমরা যে যত বয়সী আমরা ইনকাম করতেই পারি, তখন আমার ট্যাক্সেবল আসে না, ট্যাক্স দিই নাই, বা রিটার্ন বাধ্যতামূলক ছিল, রিটার্ন দিই নাই। এখন ওই যে প্রিভিয়াস ইয়ারের সেভিংস দেখায় আগের টাকাটা গত অর্থ বছরের আগ পর্যন্ত যেটা আছে ওটা নিয়ে আসবেন, আর রানিং অর্থ বছরে মানে যে ইয়ার রিটার্ন সাবমিট করবো 23-24 ইনকাম ইয়ারের, ওই ইনকামটা ইনকাম হিসেবে দেখাবেন। এখন আমার এই যে নগদ টাকাগুলো যে আদার রিসিপ্টে দেখাবো, এখানে কি ব্যাখ্যা গেলে সব ভাঙ্গা দিব যে আমি এই 5 বছরে ডিপিএস করছি এত টাকা, আমি উত্তরাধিকারী পাইছি এত টাকা? এইভাবে হ্যাঁ, আপনি হলো ডিপিএস থেকে পাইছেন এরকম এরকম দেওয়ার দরকার নেই, আপনি সেভিংস ফ্রম যেখান থেকে পাইছেন, সার্ভিস করেন বা টিউশন করেন বা এগ্রিকালচার যাই করেন তা লিখে দিবেন। আবার যখন আপনার ইনহেরিটেড পাবেন, উত্তরাধিকার সূত্রে পাবেন, ইনহেরিটেড দিয়ে দিবেন, ভেঙে ভেঙে দিয়ে দিবেন ইনকাম ফ্রম টিউশন, সেভিংস ফ্রম টিউশন ফি, হ্যাঁ, তারপরে ইনহেরিটেড দিয়ে ভাগ ভাগ করে দিয়ে দিলেন আদার্স ইনকামে। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমার ধরেন বাৎসরিক ইনকাম হচ্ছে 3 লাখ টাকা, কারণ 2 লাখ টাকা আমি খরচ করে ফেলছি আমার জীবনযাপন ব্যয়ে, কারণ 1 লাখ টাকা আমার হাতে আছে। এই 1 লাখ টাকা থেকে আমি হয়তো ওই মানে ডিপিএস করে বা কিছু করে আমি 50,000 টাকা বাংলাম, আর বাকি যে 50,000 হাতে থাকবে এটা কি আমার নিজ সম্পদ হিসেবে বেড়ে যাবে? ডিপিএস করলেন এটাও তো অ্যাসেটই, ডিপিএস করলে এটাও অ্যাসেট, হাতে থাকলে ওইটাও অ্যাসেট, দুইটাই কারেন্ট অ্যাসেট। অ্যাসেট দুই ধরনের, একটা স্থাবর সম্পত্তি, একটা অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি যেটা আমরা নর্মালি এদিক সেদিক নিতে পারি না, যেমন বিল্ডিং, জায়গা জমি, এগুলো স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সঞ্চয়পত্র আজকে আছে, কালকে চাইলে ভেঙে ফেলতে পারেন, কোনো ইস্যু নেই, ব্যাংক ব্যালেন্স এফডিআর আছে, কালকে চাইলে ভেঙে ফেলতে পারেন। তো এই সমস্ত যেগুলো আছে এগুলো হলো স্থাবর সম্পত্তি। সেটা হলো আপনার ক্যাশেও থাকতে পারে না ব্যাংকেও থাকতে পারে, হ্যাঁ। আপনার নেট যে 1 লাখ টাকা বাড়ছে, ওই 1 লাখ টাকা আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যেই থাকবে। ঠিক আছে দাদা? আচ্ছা দাদা, ধন্যবাদ। কাজী মোজাম্মেল হক ভাই, কিছু বলবেন? সরি, থ্যাংক ইউ আবার সুযোগ দেওয়ার জন্য। ছোট একটা কোশ্চেন মাথায় আসলো তো লাস্ট, যারা বলেন। 2-3 বছর আগে টিন বের করছে কিন্তু কখনো রিটার্ন দেয় নাই, এই বছর কি স্বাভাবিকভাবে দিয়ে দেবো না পিছনেরটা টানতে, কোনটা ওয়াইজ হবে? না, স্বাভাবিকভাবে দিয়ে দেন, অসুবিধা নেই, প্রথম রিটার্ন ঠিক হিসেবে। আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু দেখাই, এই যে জিনিসটা নিয়ে হলো দাঁড়ায়, যে অ্যাসেট লাইবিলিটি, এটা আসলে কিভাবে হয়। মানে এক জায়গাটা আমি দেখাইতেছি, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আমার স্ক্রিন? না, আপনাকে দেখা যাচ্ছে। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। যে ওনার গত বছরের
আমাদের রিটার্ন ফাইলের মতনই এটা অনেকটাই। এই যে একজন ব্যক্তি জয়ন্ত চৌধুরী, ওনার গত বছর শেষে তার 15,50,000 টাকা ফাইলে ছিল, ঠিক আছে, নেট অ্যাসেট। এখন এই বছর এসে তার ইনকাম হয়েছে, স্যালারি খাতে ইনকাম হয়েছে, আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে সঞ্চয়পত্র ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট পাইছে, এই টাকাটা পেয়ে এই ইনকাম হলো 5,09,542 টাকা। তাহলে তার মোট অ্যাসেট দাঁড়াইলো, যদি আমি খরচ ধরিনি এখনো, তাহলে এখানে 15 লাখ আর এখানে 5 লাখ নয় 20,59,542 টাকা। তো এই বছর তার খরচ হয়েছে এই 87,077 টাকা। তো বাকির পর তার অ্যাসেট কত থাকে? এই তার নেট অ্যাসেট থাকে 19,72,465 টাকা। এই 19,72,465 টাকা যেটা থাকার কথা, আমার যতগুলা হেড আছে অ্যাসেটের, এই প্রত্যেকটা হেড অনুযায়ী আমার এটা মিলে যাবে। যখনই কোনোটা আমি না দেখাবো তখনই ডিফারেন্স দেখা যাবে। দেখেন আমি সবগুলা তথ্য ঠিক মতো দিয়েছি, মিলে গেছে। এখন যদি আমি না দেই তখন কি হয়? ধরেন এই ক্যাশ ইন হ্যান্ড এটাই দিলাম না, তখন আমরা দেখবো কি আমাদের ওই এই আইটি 10B তে এই 4,65,905 টাকা একটা ডিফারেন্স দেখাচ্ছে। এটা পার্থক্য না কিন্তু, এটা বেসিক্যালি আমার আগের যেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে আছে ওইটা সবগুলো অ্যাসেটের হেড আমি না দেয়াতে এরকম হয়েছে। এখন এটা দুইটাই ঘটতে পারে, দুইটা ক্ষেত্রে ঘটতে পারে। আমি কোনো অ্যাসেটের অপশন দেই নাই, আবার এমনও হইতে পারে আমি খরচ কি কম দেখাইছি। এখন এখানে কত ডিফারেন্স কত দেখেন, 4,65,905 টাকা ডিফারেন্স। আমি যদি এখানে অ্যাসেট করে দেখাই 4,65,905, তাহলে আমার এখানে ডিফারেন্স কিন্তু মিলে যাচ্ছে। আর যদি এটা এখানে না দেখায় আমি অন্য জায়গায় দেখাই, যেটা আমি এখানে দেখাইলাম না, আমি কি খরচ বাড়ায় দিই, যে কোনো একটা ক্ষেত্রে আমি খরচ বাড়িয়ে দিলাম 4,65,900, তাহলে দেখেন এখানে মিলে গেছে, যোগে আসে নাই 23। এই দেখেন মিলে গেছে। তার মানে কোনো না কোনো জায়গায় আমার এই টাকাটা গিয়েছে, হয় আছে না তো খরচ হয়েছে। দুইটার একটা যদি ঘটনা যদি না ঘটে আমার কিন্তু ঠিকই মিলে যাবে। তা আমি খরচ বেশি করলে আমার নেট অ্যাসেট কমে যাইতেছে। দেখেন এই যে আমি খরচ বেশি করাতে আমার কি নেট অ্যাসেট কমে যাইতেছে। যদি এটা খরচ না করি আমার নেট অ্যাসেট বাড়তেছে। এই জায়গাতে এসে কোথায়, এই জায়গাতে এসে আমার বাড়ছে 4,65,905। তো আপনারা যখন কোনো ট্যাক্স রিটার্ন করবেন প্রথমে নিজের এই ওয়ার্কিংসটা করে নেবেন। এই ওয়ার্কিংস আমি আমার সব ফাইল এটা করে নিই, এটা ক্রস চেক হয় যে ভুলভ্রান্তি হয় কিনা, আবার ট্যাক্স ক্যালকুলেশনও করে নিই। অনলাইনে মাঝে মাঝে ট্যাক্স ক্যালকুলেশন ভুল করে, তো সেই জন্য এটা করে নিলে অনেক সুবিধা। যে আপনি যখন করবেন আপনার আগের বছর অ্যাসেট ছিল এটা নেটওয়ার্ক, আর এই বছরে এসে হইলো আপনার ইনকাম হয়েছে এটা, খরচ এটা বাদ দিলে আমার আসলে এইটাই থাকার কথা। এখন বিভিন্ন ক্রাইটেরিয়া অর্থাৎ বিভিন্ন অ্যাসেটের হেড অনুযায়ী আমার এটা অবশ্যই মিলবে, না মিললে পার্থক্য দেখা দিবে। এই পার্থক্যটুকু কোনটুকুর, এই ঘটনার কারণে পার্থক্যটা দেখা দেয় হয়। তখন আমাদের অনলাইন সিস্টেমে আমি রিসেন্টলি অবশ্য ট্রাই করি নাই, কোনো মাইনাস ফিগার থাকলে মানে ডিফারেন্স থাকলে রিটার্ন নেয় কিনা, কিন্তু আগে নিত। কারণ আমি যেগুলো দিই সবগুলো মিলিয়েই দিই, কারণ ভুল তো সাবমিট করা যায় না, নেয় কিনা। কিন্তু আগে অনেকে ঘটনা ঘটাইতে নিয়েছে, কিন্তু এটা আলটিমেট আপনার নিজের ক্ষতি। এই ওয়ার্কিংসটা কি বুঝছেন যে আসলে এই অ্যাসেট আর লায়াবিলিটি যে সমান হইতে হবে, এটা কিন্তু না। দাদা আমি কি নমস্কার। হ্যালো? হ্যাঁ দাদা, কোয়েশ্চেন করতে পারবো? জি 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 অবশ্যই। কোয়েশ্চেন ছিল আমার এই মানে যাদের ধরেন এতদিন পর্যন্ত অফলাইন রিটার্ন দিত, তখন ওখানে ক্যাশ ইন হ্যান্ড একটা অ্যাকুমুলেশন হইতো, বাট এখন দেখা যায় অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়
ওনার গত বছরের অফলাইন মানে অফলাইনে যে রিটার্নটা দিয়েছে ওটার ক্যাশ ইন হ্যান্ডের সাথে এই বছরের ক্যাশ ইন হ্যান্ডের একটা পার্থক্য থেকে যায়, এটা কেন হয়? স্বাভাবিক হবে। ধরেন এই লোকটার আগে যা ছিল এরকম ক্যাশ ইন হ্যান্ড তো নাও থাকতে পারে। ওনার ধরেন আগে ক্যাশ ইন হ্যান্ড ছিল আরো কম, এখন বাড়ছে। কেন বাড়ছে? হুম তার এই যে সে যে ইনকামটা করছে, ইনকাম হুম 5,09,000 বছর, কিন্তু তার তো খরচ কম। তাইলে এই যে বাড়তি যে টাকাটা, তার ডিফারেন্সটা কত দেখেন? এই টাকাটা তার কোথায় গেছে? কোন একটা জায়গায় তো আছে। সেটা এমনও হইতে আচ্ছা হুম 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 যে ক্যাশে, এমনও হইতে পারে ব্যাংকে, এমনও হইতে পারে সে জায়গা কিনছে, এমনও হইতে পারে কি সে গোল্ড কিনছে। হুম তার ইনকাম এটা মাইনাস তার খরচ এটা। এই যে 4,62,000 আচ্ছা বুঝতে পারছি। সেভিংস হয়েছে তার, তার মানে এই টাকাটা তার হুম 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 থাকলে তার অ্যাসেট বাড়ছে। বুঝছি বুঝছি। একটা প্রশ্ন হচ্ছে ধরেন বিগত কয়েক বছর ধরে যারা ডিপিএস অ্যাকুমুলেশন করতেছে, এটা এবার অনলাইনে কেমনে দেখাবে ওটা? ওটা কি জাস্ট অ্যাকুমুলেটেড গত বছরেরটা দিবে নাকি বিগত 5 বছরের অ্যাকুমুলেশনটা? না, 30 জুন 2024 এসে যে ব্যালেন্সটা থাকবে, আপনার যে স্টেটমেন্ট থাকবে, ওই অ্যামাউন্টটা হ্যাঁ, দিবেন। ওই আউটস্ট্যান্ডিং মানে টোটাল ব্যালেন্স গত 5 বছরের যেটা জমছে। জি, ক্লোজিং। কারণ এখানে যে অ্যাসেট, যে আমাদের কিন্তু অ্যাসেট 30 জুন 2000 মানে এই যে 30 জুনে আইসা যে ব্যালেন্সটা থাকে, এই ব্যালেন্সটাই অ্যাসেটে দিতে হয়। মানে 1 বছরের না কিন্তু। ঠিক আছে? বুঝতে পারছি। ক্লোজিং না অনেকেও অনেক মানে ধরেন কেউ ধরেন অনেক মানে অনেকে ভুল করে। জি বলেন। অনেকেই ভুল করে, বাট এটা ভুল তো ভুলই। হবে আপনার ক্লোজিং ব্যালেন্স। মানে ক্লোজিং ব্যালেন্সটা দিবে মানে বিগত 1 বছরেরটা না আর কি। ধরেন 5 লাখ টাকা জমলে 5 লাখ, অনেক সময় দেখা যাচ্ছে যে 5,000 করে 12 মাস দিছে, 12 মাসে 60,000, ওই 60,000 টাকাটা লিখে দিচ্ছে টিপিএস এ। ভুল, বুঝতে পারছি। থ্যাংক ইউ দাদা। আশা করি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে পারছি যে অ্যাসেট আর লায়াবিলিটিজ এর যে পার্থক্য। বুঝতে পারছেন তো ভাই? জি, বুঝতে পারছি। জি। তো ধন্যবাদ সবাইকে, সময় দিয়েছেন। যদি কিছু নিতে পারেন সেটা তো অবশ্যই ভালো। আর না নিতে পারলে ক্ষমাপ্রার্থী। সময় দিয়েছেন। হ্যালো। আপনাকেও ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ঠিক আছে ভাই, গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট, থ্যাংক ইউ। গুড নাইট।